আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রিপলের শিক্ষার্থী এমএস পড়ছে নাকিব হাসান, এমডি নাকিব হাসান। আজকে তার সাথে আমরা তার জীবনের কিছু প্রবলেম সলিউশনস বা আমাদের শিক্ষার যে সমস্যা আছে বা আমাদের এখানে প্রতিষ্ঠিত হওয়ার যে ক্ষেত্রে কি পসিবিলিটিসগুলি আছে এগুলি নিয়ে একটু আলোচনা করবো আসলে। তো নাকিব হাসান, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো নাকিব হাসান, আপনি তো ও লেভেল করেছেন, এ লেভেলস করেছেন, তাই না? জি। তারপরে ট্রিপলিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আপনি পড়াশোনা করেছেন, এখন এমএস করছেন। তো আপনার জীবনের সফলতার কিছু গল্প আমাদেরকে শোনান একটু। আসলে সফলতা বলতে গেলে ১ম এ যে জিনিসটা বলতে হয় সেটা হচ্ছে নিজের ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সাপোর্ট। সো ব্যক্তিগতভাবে বলতে গেলে যে আমার ফ্যামিলি আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে এবং জীবনের প্রত্যেকটা স্টেপে তারা আমাকে এগিয়ে যাওয়ার জন্য আম উৎসাহ দিয়েছে। এবং পড়াশোনার ক্ষেত্রে ছোটোবেলা থেকে আমি যেটা করতাম সেটা হচ্ছে কনসিস্টেন্সিটা ধরে রাখতাম, কারণ কনসিস্টেন্সি ছাড়া আসলে পড়ালেখা বা যে কোনো কাজেই আগানো সম্ভব হয় না। পড়ালেখা মানুষের জীবনে যতটুকু প্রয়োজন, কনসিস্টেন্সিটাও ঠিক সেমভাবে ততটুকু প্রয়োজন। অ্যান্ড ভার্সিটিতে ওঠার আগে কিছু প্রবলেম আসলে মানুষের ফেস করা লাগে। প্রথম 10টা বছর পড়ালেখা করার পর অনেকে আছে ইয়ার গ্যাপ চায়, অনেকের দেখা যায় যে ফিনান্সিয়াল প্রবলেম থাকে, বিভিন্ন ধরনের সমস্যা মানুষের ফেস করতে হয়। তো যদি প্রবলেম ফেস করে মানুষ মানে বসে থাকে, বসে পড়ে, সেই ক্ষেত্রে আসলে সেটা সমস্যা তৈরি করে ভবিষ্যতে। তো আমাদের যেটা খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে গিয়ে আমরা যাতে কোনো ধরনের বাধা বিপত্তির কারণে জীবনকে থামিয়ে না রাখি। চমৎকার একটা কথা বলছেন নাকিব, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে যে এই যে মানে মানুষ যখন কোনো কিছুতে বাধা খায় তখন সে আটকে পড়ে। এই আটকে পড়া যাবে না। যে জীবনের গোলটা, বিশাল বড় যে গোলটা নির্ধারণ করা হয়েছে, ওই নির্ধারিত গোলের দিকে যেতেই হবে। যতবারই আমি আটকে পড়ি, ওই গোলের দিকে আমি এক চুলও নড়বো না। নড়া যাবে না। সেটাই। যেমন আমি একটা এক্সাম্পল বলি যে আপনার টমাস এডিসনের কথা বলি। এই যে বিদ্যুৎ আবিষ্কার, বাল্ব আবিষ্কার করেছেন যিনি, কতবার ফেলিয়ার হয়েছেন উনি, এটা কি কেউ আমরা জানি? এটা আসলে ওনার লাইফ স্টোরি যদি কেউ পড়ে থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে যে সে হি হ্যাড কাউন্টলেস নাম্বার অফ ফেলিয়ার্স, কিন্তু তারপরেও সে কিন্তু থেমে থাকেনি। থেমে থাকে নাই। মানে কোনো কোনো বার কেউ বলে যে 10,000 বার ফেল করেছে, কেউ বলে যে 1000 বার ফেল করেছে, বাট এটা হ্যাঁ, সত্য যে নাম্বার অফ টাইম সে ফেলিউর হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু সে দমে যায় নাই, যে 1000 বার ফেল করার পরও সে বারবার বলছে যে আমি আমি আরেকটা ওয়ে শিখলাম যে কিভাবে আবিষ্কার করা যাবে। এক্স্যাক্টলি। আসলে তো তার এই জিনিসটা মানে আমার কাছে একটা দারুণ ইম্প্যাক্টফুল জিনিস মনে হয়, যে কোনোভাবেই থেমে থাকা না। আমি যে স্বপ্নটা লালন করছি, এই স্বপ্নের আমি পৌঁছাবো। এটা একটা দারুণ জিনিস, একটা এক্সিলেন্ট একটা কথা বলেছেন নাকিব। এরকম কিছু শেয়ার করুন আমাদের উদ্দেশ্যে, যারা এই আপনাদের সমসাময়িক যারা আছে, ইউনিভার্সিটিতে পড়ছে বা ইউনিভার্সিটিতে এখন পড়তে যাবে, বা স্কিল ছাড়া পিপলগুলি যেভাবে হতাশায় ভুগছে, তাদের সম্বন্ধে আপনি কিছু বলুন। যে আসলে হতাশা বলতে ওই ধরনের কোনো কিছু নেই। হতাশাটা আসলে আমরা নিজেরা তৈরি করে থাকি। হতাশা জিনিসটা হচ্ছে যে আমরা যখনই কোনো কিছু চিন্তা করে সেটার সলিউশন প্রথমত না পাই, সেক্ষেত্রে আমাদের ভিতরে একটা মানে ক্রিয়েট হয় যে লাইক আমি এখন কি করব বা কি করাটা উচিত, এটাকে আমরা আসলে ডিপ্রেশন বলে থাকি। কিন্তু যদি একটু ক্রিটিক্যালি থিঙ্ক না করে নর্মালি থিঙ্ক করি, তখনই কিন্তু দেখা যায় যে অ্যান্সারটা আমরা পেয়ে যাই। সাপোজ আমি ছোট একটা এক্সাম্পল দিয়ে বলি যে আজকে আল্লাহ না করুক আমার যদি মা মারা যেয়ে থাকে, আমার পড়াশোনা রানি, সেক্ষেত্রে আমার স্টাডির উপর বিশাল বড় একটা ইম্প্যাক্ট পড়বে সেই জিনিসটা দিয়ে। এখন আমি যদি সেই জিনিসটার কারণে আমার পড়ালেখা থামিয়ে দিই বা যদি কন্টিনিউ না করি, সেই ক্ষেত্রে ইন দ্য নিয়ার ফিউচার সমস্যাটা কিন্তু আমার নিজেরই ফেস করতে হবে। সো অ্যাট দ্য সেম টাইম আমার এটাও চিন্তা করতে হবে যে না মানে আমার ফ্যামিলির যে সমস্যাগুলো নতুনভাবে ক্রিয়েট হয়েছে আমার মা না থাকার কারণে, সেগুলো আমার নিজের ব্যক্তিগতভাবে দেখতে হবে এবং নিজেকে আগিয়ে নিয়ে যেতে হবে। হয়তোবা আমি 10 কদম না আগাতে পারলেও 3-4 কদম কিন্তু আমার আগানোর ক্ষমতা আল্লাহ আমাকে দিয়ে রাখছে। সো সবসময় আমার নিজেকে এটাই প্রুফ করা উচিত যে আমি পারবো। নিজের ভিতর একটা কনফিডেন্স অটোমেটিক তখন বিল্ড আপ হয়ে যায়।
10টার জায়গায় যদি একটা পা ফেলতে পারি, সে একটা পা ফেললে আরেকটা পা ফেলার অনুভূতি তখন নিজের ভিতর অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। গুড, ভেরি গুড। আপনি চমৎকার বলেছেন যে আসলে এই যে যে কোনো পরিস্থিতিতে আপনি আমাদের স্টুডিওতে আজকে এসি কাজ করতেছে না, অবশ্য আমি বলবো যে এসি কাজ করতেছে না, আমরা এসি এখন ইনস্টল করতে পারি নাই, এই ভবনে আমরা এসিটা এখনো নিতে পারি নাই ডিউ টু ভবনটা পুরনো। যাই হোক, অসুবিধা নাই, আপনার একটু গরম লাগছে, ঘামছেন, না, সমস্যা বুঝতে নেই। পারতেছি। আপনি যদি বলেন যে এটা আমরা স্টপ রাখবো, হ্যাঁ, ফ্যানটা ছেড়ে দিই, এটাতে বেশ কষ্ট হবে, কষ্টর দরকার নাই, আমরা আড্ডা দিই, এমনিতে আড্ডা দিই, সমস্যা নেই, কথাও হোক, আড্ডা হোক। তো আমরা যেটা আহ, আপনার কাছ থেকে বুঝলাম যে যে কোনো পরিস্থিতিতে আজকে আমার মাও যদি মারা যায়, যে অবস্টাকেলগুলো তৈরি হবে, এই অবস্টাকেলগুলো ওভারকাম করে আমাকে জিততে হবে বা আমাকে স্বপ্নের জায়গায় এগিয়ে যেতে হবে। আচ্ছা, এখনকার যে আপনার ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য আপনার কাছে কি মনে হয় যে কোন স্কিলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? বর্তমান ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট যারা বের হয়, যে সাবজেক্ট নিয়েই বের হয় না কেন, তাদের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে আত্মবিশ্বাস। কারণ দেখা যায় যে ওভার 90% অফ দ্য স্টুডেন্টস অর গ্র্যাজুয়েটস যারা বের হয়ে থাকে, এরা সবসময় তাদের স্পেসিফিক স্টাডি রিলেটেড জব সেক্টরগুলো খুঁজে এবং স্পেসিফিক কিছু জব নিয়ে তারা আর কি পড়ে থাকে বা স্পেসিফিক কিছু জায়গায় তারা এন্ট্রি নিতে চায়। তো আমি তাদের জন্য একটা সাজেশন দিব যে আসলে স্পেসিফিকভাবে জিনিসগুলো না করে যদি আমরা হাতের কাছে যেগুলো পাই সেগুলো দিয়ে যদি শুরু করে থাকি, সেই ক্ষেত্রে দেখা যায় কি পরে দিয়ে আমাদের কাছে বিভিন্ন ধরনের ডোর ওপেন হয়ে যায়। লাইক আজকে আমি ট্রিপলি ইঞ্জিনিয়ার হয়ে আমি যদি আমার ট্রিপলি স্পেসিফিক জব খুঁজতে যাই, বাংলাদেশের মার্কেটে হয়তো খুব কম জব আমি পেয়ে থাকবো, কারণ দেখা যাচ্ছে যে এক্সপিরিয়েন্স ছাড়া কেউ বর্তমান যুগে জব দিতে চায় না। তো এক্সপিরিয়েন্স জিনিসটা আসলে কি, অনেকের আবার এটাও প্রশ্ন করে থাকে যে জব যদি করতে না পারি তাহলে এক্সপিরিয়েন্স কোথা থেকে আসবে। এটা একটা খুবই কমন কোশ্চেন। আমি তাদের জন্য এই জিনিসটা বলবো যে এক্সপিরিয়েন্সটা আসলে নিজেদের তৈরি করে নিতে হয়। আপনি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেলে আপনাকে যে স্পেসিফিক ওই রিলেটেড জিনিসই দেখাতে হবে তা কিন্তু না। আপনি আপনার লাইফে কিভাবে প্রবলেম সলভ করতেন বা নতুন নতুন কি কি জিনিস আপনি লাইফে শিখেছেন বা আপনি কিভাবে আপনার জীবনে সমস্যাগুলোকে সমাধান করেন, সেই জিনিসগুলোই হচ্ছে আপনার জন্য একটা এক্সপিরিয়েন্স। তো আপনি যদি এগুলো কাজে লাগাতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অটোমেটিক একটা এক্সপিরিয়েন্স বিল্ড আপ হয়ে গেল। আপনার ভিতরে একটা থ্যাংক ইউ। এই যে এক্সপিরিয়েন্সের কথাটা বললেন, যে এক্সপিরিয়েন্স যখন বললেন, যে আমাদের ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটরা প্রায় সময় এই অভিযোগ করতে শোনা যায় যে আমার এক্সপিরিয়েন্স নাই বলে আমি চাকরিতে জয়েন করতে পারতেছি না। কিন্তু কেন তারা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হওয়া পর্যন্ত এক্সপিরিয়েন্সের অপেক্ষা করবে? হোয়াই নট সে এসএসসি পরীক্ষা দিয়েই এক্সপিরিয়েন্স গ্যাদার করছে না? হোয়াই নট সে এইচএসসি পরীক্ষা দিয়ে এক্সপিরিয়েন্স গ্যাদার করছে না? ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে কেন এক্সপিরিয়েন্স গ্যাদার করছে না? এই সুযোগটা তো আমাদের দেশে এখন অ্যাভেলেবেল আছে মোটামুটি বলা যায়। যেমন আমি আমি এই আমাদের এই নন প্রফিট অর্গানাইজেশন স্কিল বিল্ডার্স একাডেমির কথাই বলি, বিল্ড ইউর স্কিলস নট ইউর রেজুমে। এইখানে আমাদের স্লোগান এটা যে স্কিল বিল্ড করুন, একটাই লক্ষ্য, স্কিল বিল্ড করুন, আপনার পুরো পৃথিবী আপনার হাতের মুঠোয় চলে আসবে। তাহলে এই জিনিসটা এখানে স্কিল বিল্ডিং এর জন্য কি দরকার হচ্ছে? আমার আজকে সারা পৃথিবীতে দেখা যাচ্ছে পুরো পৃথিবী এখন হাতের মুঠোর মধ্যে, স্মার্টফোন আছে যার, পুরো পৃথিবী তার হাতের মধ্যে আছে। তাহলে সে তো দেখতেছে কি কি স্কিল তার প্রয়োজন। তার দেখা যায় যে একটা ফেসবুক পেজের মধ্যে সে ঘন্টার পর ঘন্টা স্ক্রলিং করতেছে, সময়কে নষ্ট করতেছে। অথচ ওই ঘন্টার পর ঘন্টা যদি সময় নষ্ট না করে একটা শিডিউল করতো, সে যদি 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ফেসবুক না চাইপা, 3 ঘন্টা ইউটিউব না চাইপা, সে যদি একটা সুনির্দিষ্ট স্কিল শিখতো, ফেসবুক পেজ ক্রিয়েশন শিখতো, সে যদি ইউটিউব মার্কেটিং শিখতো, সে যদি ডিজিটাল মার্কেটিং শিখতো, SMS মার্কেটিং শিখতো, ইমেইল মার্কেটিং শিখতো, তাহলে তো তার অবারিত সুযোগ আছে। এই এই জিনিসটার দিকে কিভাবে আপনি দেখছেন? এই জিনিসটা আসলে হয় কি যে মানুষ যখন সাপোজ এই ডিজিটাল অর ভার্চুয়াল লাইফটা নিয়ে বিজি হয়ে পড়ে, তখন সে আসলে মানে ডেভেলপমেন্ট থেকে একটু কিছুটা দূরে সরে যায়। এটার একটা স্পেসিফিক কারণ হচ্ছে এনজয়মেন্ট। আমাদের আসলে এনজয়মেন্টটাকে এমনভাবে দেখা উচিত যে নিজের গ্রোথ অ্যান্ড এনজয়মেন্ট যাতে একসাথে হয়। যারা গ্রোথ অ্যান্ড এনজয়মেন্ট একসাথে দেখবে তাদের স্কিলস কিন্তু অটোমেটিক ডেভেলপ করবে।
সাপোজ আমি ভিডিও দেখতে খুব পছন্দ করি। সো ভিডিও দেখতে দেখতে আমার মাথায় হয়তো এরকম চিন্তা আসতে পারে যে ভিডিওটা যে বানাচ্ছে সে কীভাবে বানাচ্ছে, ভিডিওটা এডিট করতেছে কীভাবে এডিট করতেছে। আমি নিজেও করি, হয়তো 10টা পার্ট না করতে পারলেও একটা পার্ট করি, একটা পার্ট করতে পারলে পরের আরেকটা পার্ট আমার শেখার অটোমেটিক আগ্রহ জাগবে। এটা স্পেসিফিক একটা বিষয় নিয়ে আমি বললাম। এই ধরনের আরও বিভিন্ন ফিল্ড আছে। সো যে যেটা নিয়ে আকৃষ্ট থাকুক না কেন, তার উচিত সেটার ভিতরে যাওয়া এবং তার ইম্পর্টেন্সটা বোঝা, যাতে অটোমেটিক তার স্কিলসটা সেখান থেকে গুড, একটা ডেভেলপ একটা দারুণ কথা বলেছেন যে 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 ফিল্ডে সে ইন্টারেস্ট ফিল করে, এনজয়মেন্টটা পায়, সেই ফিল্ডে সে আর একটু গভীরে ঢুকলে তাহলে কিন্তু এটাতে হয়। এই জায়গাটাই কিন্তু আমার কথা, যে আমি যে জায়গাটা পছন্দ করি, আমাকে ইউনিক ক্রিয়েশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। আমার 800 কোটি মানুষ পৃথিবীতে আছে, কারোর সাথে কারো কোনো মিল নাই, অথচ প্রত্যেকেরই চোখ কান নাক মুখ আছে, কিন্তু প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি স্পেসিফিক ইউনিক ক্রিয়েশন। তাহলে তাকে কিসের জন্য সৃষ্টি করা হয়েছে? সে কি কখনো এই জায়গাটাতে গভীরে ডুব দেয়? এই জায়গাটাতে কেন ডুব দিচ্ছে না? এবং এই জায়গাটাতে ডুব দেওয়ার ক্ষেত্রে বাধাটা কোথায়? আমার তো কেন জানি মনে হচ্ছে যে এই যে মোবাইলের ডিস্ট্রাকশনটা, এটা খুব বেশি ক্ষতি করছে ছেলে মেয়েদেরকে। ঘন্টার পর ঘন্টা সে এই স্ক্রলিং করছে, একটা টুম করে নোটিফিকেশন আসে, এই যে স্ক্রলিং করছে করছে করছে। এখন কিছুক্ষণ পরে সে নিজেও বুঝতে পারে না যে আসলে আমি কোত্থেকে শুরু করেছি আর কোথায় যাইতে চাই। এই যে 2 ঘন্টা আমার জীবন থেকে চলে গেল, এই 2 ঘন্টা জীবনে তো আমার আর কখনো এই 2 ঘন্টা আসবে না। তাহলে এই যে 2 ঘন্টা আমার জীবনে আর কখনো আসবে না, এটা নিয়ে আমি কি আর কখনো ভাবছি? বা এই যুগের যে ইউনিভার্সিটিতে পড়ুয়া ছেলে মেয়েরা, এসএসসি এইচএসসি পড়ুয়া ছেলে মেয়েরা, এরা কিভাবে ভাবছে? এই জিনিসটাকে আপনি কিভাবে বিবেচনা করেন? এটা আসলে আপনি খুব চমৎকার একটা পয়েন্ট ধরছেন এখানে। এটা একটু ডিটেলসে বলতে গেলে বিষয়টা এভাবে বলা হয় যে বর্তমান যুগে টেকনোলজিটা আসলে এমনভাবে ডেভেলপ করা যে, আমরা এআই নিয়ে একটু কথা বলি। এআই মানে হচ্ছে অটো ইন্টেলিজেন্স। এখন অটো ইন্টেলিজেন্স ক্রিয়েট করার আগে একটা জিনিসই মানুষ চিন্তা করছে যে আমরা কিভাবে নিজেদের লাইফকে ইজি বানাতে পারি। এখন এখানে আসলে একটা সমস্যা আছে। আমরা যদি আজ থেকে আরও 50 বছর বা 100 বছর আগের কথা চিন্তা করি, মানুষ কিভাবে জীবনযাপন করতো, তাদের জীবনযাপন দেখলে আমরা দেখব যে তাদের থেকে কতটা সহজভাবে আমরা বর্তমানে সেমভাবে জীবনযাপনটা করে আসতেছি, বা তারা যে কাজটা আগে যেভাবে করতো তার থেকে কতটা সহজে আমরা কাজটা করে আসতেছি। তো এই যে সহজ করাটা জীবনটা, এই সহজ করাটাই হইতেছে মানুষের একদিকে বন্ধু আবার একদিকে শত্রু। কারণ আপনি যখনই একটা জিনিস সহজ করে ফেলবেন, তখনই কিন্তু আপনার ভিতর থেকে এক ধরনের একটা মানে এনার্জি গিভিং, পারফরমেন্স গিভিং একটা ক্রাইটেরিয়া আপনার ভিতর থেকে সরে যাচ্ছে। কারণ আপনি যেই জায়গাটায় আগে 10 মিনিট বা 15 মিনিট লাগে পায়ে হেঁটে যেতেন, সেখানে এখন গাড়ি দিয়ে আপনি 2 মিনিটে চলে যেতে পারতেছেন। তো আপনি আপনার মাথায় একটা চিন্তা আসতে পারে যে গাড়িটা আমার জন্য খুবই প্রয়োজন। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি যখন হেঁটে যাচ্ছেন, তখন কিন্তু আপনার শরীরে হাঁটাটা যে উপকার দিচ্ছে শরীরের ভিতর, সেই উপকারটা কিন্তু আপনি গাড়িতে পাচ্ছেন না। সো টেকনোলজিটা আসলে সেভাবে ডেভেলপ করা যে আপনি যতটা ইজি করতে যাবেন, আপনার ভিতরে কিন্তু ততটাই আপনার ওর নেগেটিভ সাইড এফেক্টটা আপনার নিতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ নাকিব। আসলে আপনি চমৎকার করে দেখেন, স্কিল বিল্ডার্স একাডেমির এই যে আজকে যে স্টুডিওতে একেবারেই কিন্তু আনঅফিসিয়াল একটা আড্ডা হচ্ছে, কিন্তু এত সুন্দর প্রফেশনাল মনে হচ্ছে যে আপনি কথা পিঠে কথা দারুণভাবে বলতেছেন। এবং এই যে পডকাস্টটা হচ্ছে, বলা যায় যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বললেন, এআই এর কথা বললেন, অটো ইন্টেলিজেন্সের কথা বললেন, দেখেন পৃথিবী কত দূর আগিয়ে গেছে। আপনি যেহেতু ট্রিপলিতে ইঞ্জিনিয়ারিং করেছেন, আপনি হয়তো কিছুটা জানেন, কিন্তু আমাদের দেশে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এখনো মানে বেশিরভাগ মানুষ খুব ভয়াবহ অবস্থার মধ্যে আছে। তারা কিছুটা কোনোভাবেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে রিসিভ করতে চাচ্ছে না। অথচ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি সে রিসিভ না করে, আরও 100 বছর পিছিয়ে যাবে। যে দ্রুত গতিতে পৃথিবী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে আগাচ্ছে। আমি নিজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চ্যাট জিপিটিটা ইউজ করি, এবং আমার লাইসেন্স করা চ্যাট জিপিটি। আমি দেখেছি যে আমার সব কিছুতে যে কোনো একটা কন্টেন্ট রেডি করতে চাই, আমি যেটা 6 মাস লিখে আমি চিন্তা করছিলাম, যে ভাবনাটা আমি ভাবছিলাম, এর চেয়ে অনেক বেশি তথ্য আমাকে দিয়ে দিচ্ছে 10 সেকেন্ডে।
বা 10 মিনিটে আমি এটা মোটামুটি একটা রেডি করে নিয়ে আসতে পারতেছি। যেমন আমি স্কিল বিল্ডার্স একাডেমির কথাই বলি, স্কিল বিল্ডার্স একাডেমি আমি কিভাবে প্রমোট করব, কিভাবে সাকসেসফুল হবে, কিভাবে এটা স্টেপ বাই স্টেপ আগাবে, কিভাবে মার্কেটিং করব, কিভাবে মার্কেটিং স্ট্র্যাটেজিটা কী হবে, সব কিছু কিন্তু সে আমাকে একটা বিজনেস প্রোফাইল চমৎকারভাবে অল্প কয়েক সেকেন্ডের মধ্যে সে তৈরি করে দিয়েছে। এবং আমি তাকে কিন্তু ট্রেন আপ করেছি। আমি একটা প্রজেক্টই আলাদাভাবে একটা প্রজেক্ট নিয়েছি তাকে ট্রেন আপ করা। সে তো মেশিন, আসলে সে তো মানুষ না, তার পিছনে কাজ করতে হবে একটা মানুষ। তো চমৎকার, খুবই ভালো বলেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথাটা তুললেন যেহেতু আমি আরেকটু আপনার সাথে অ্যাড করব যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর এখন কি সার্টিফিকেশন কোর্স আছে বাংলাদেশে বা ওয়ার্ল্ডে, কোনো আপনার আপডেট যদি থাকে আপনি শেয়ার করেন একটু প্লিজ। বর্তমান এআই রিলেটেড অনেক ধরনের সার্টিফিকেশন কোর্স আছে, রানিং আছে। আমাদের দেশে যেরকম বেশি যেটা চলতেছে সেটা হচ্ছে এআই ট্রেনিং। আপনি যে কথাটা একটু আগে মেনশন করলেন যে এআই তো একটা মেশিন, তো এদেরকে আমাদের ট্রেন করতে হবে। ট্রেন করাটা কি, যে আমি চ্যাট জিপিটির সাথে যখন কথা বলি তখন কিন্তু সে আমার কনভারসেশনগুলো হিস্ট্রিতে রেখে দেয়, এবং হিস্ট্রিতে রাখার মানে হচ্ছে এই যে সে আমাকে কাইন্ড অফ একটা ওয়েতে চিনে রাখলো যে আমি তার সাথে কিভাবে করে কথা বলতেছি, কোন ওয়েতে কথা বলতেছি, এবং তার উত্তরগুলো আমি কিভাবে করে নিচ্ছি। এই জিনিসটাকে আসলে ট্রেনিং হিসাবে বলা হয়। তো ওপেন এআই যখন চ্যাট জিপিটি বানায়, চ্যাট জিপিটি বানানোর আগে প্রায় 15 থেকে 16 বছর তারা শুধু এই ট্রেনিং করাইছে প্রোগ্রামটাকে ট্রেনিং করানোর জন্যই তাদের মেইন সময়টা লাগছে। কারণ রাইটিংটা তো খুব বেশি একটা ফ্যাক্ট না, রাইটিং প্রোগ্রামারদের হাতে দিলে তারা রাইট করে ফেলে, কিন্তু এই ট্রেনিংটা হইতেছে সবচেয়ে বড় ফ্যাক্ট। তো বর্তমান ওয়ার্ল্ডে এআই এর উপর যে ট্রেনিংটা চলতেছে, এই ট্রেনিংটা হইতেছে খুবই একটা শুভনীয় একটা সুযোগ সবার জন্য, যে তারা যদি চায় তাহলে এই ট্রেনিংটা তারা এআইকে করাতে পারে। এবং ভবিষ্যতে এটার খুবই বড় একটা ফিউচার আমি দেখতে পাচ্ছি, কারণ যেহেতু সব কিছুর ভিতরে এআই ইনকর্পোরেট করা হচ্ছে। সো এআই ট্রেনিং যারা করাতে পারবে বা যারা করতে পারে তাদের জন্য ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা থাকার কথা না। চমৎকার, মানে আপনি এই যে ওপেন আইয়ের একটা ভার্সন চ্যাট জিপিটি নিয়ে বললেন, আপনি চ্যাট জিপিটি নিয়ে বেশ ভালোই ঘাটাঘাটি করেছেন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বেশ ভালোই ঘাটাঘাটি করেন বোঝা যায়। তো আমি আরেকটু গভীরে ঢুকতে চাই যে আমি কয়েকদিন আগে আমাদের চার্টার সেক্রেটারি ইনস্টিটিউটে লার্নিং বাংলাদেশ, সম্ভবত লার্নিং বাংলাদেশ অথবা কি একটা কোম্পানি, মাইক্রোসফটের বাংলাদেশের এজেন্ট, তো মাইক্রোসফটের বাংলাদেশের এজেন্ট ওরা আমাদেরকে ট্রেনিং করিয়েছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর। এবং ওখানে দারুণ জিনিসগুলি আমি আগে প্রম্পটও যে লেখা যায় তাকে দিয়ে, আর চ্যাট জিপিটি দিয়েই আমি যদি বলি যে ভাই তুমি আমাকে এই রিলেটেড আমাকে একটা প্রম্পট তৈরি করে দাও, এই প্রম্পটটাও একটা ইঞ্জিনিয়ারিং কিন্তু। অবশ্যই। তো আমি এটা জানতামই না যে এই যে আমি কি চাই তার কাছে সেটাও সে লিখে দিতে পারে। এক্সিলেন্ট, আমার কাছে অবাক মনে হলো যে এত চমৎকার। তো এই বিষয়ে আপনি আরেকটু আমাদের সাথে শেয়ার করবেন প্লিজ। আসলে শুধু প্রম্পট না, চ্যাট জিপিটি আসলে এমনভাবে বানানো হয়েছে যে ওকে একটা মানুষের তুলনায় তার থেকে বেশি সে জানবে, এবং মানুষ যতটুকু জানে তার থেকে বেশি সে নিজের ভিতর নলেজটা ইনকর্পোরেট করবে। এই জিনিসটা মাথায় রেখেই ওপেন এআই এই চ্যাট জিপিটিটাকে ইনভেন্ট করছে। এবং চ্যাট জিপিটির মেইন উদ্দেশ্য হচ্ছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ মিলিয়ে যত ধরনের নলেজ এবং স্কিলস আছে এই সব কিছু সে তার নিজের ভিতর ইনকর্পোরেট করে রাখবে। এখন সাপোজ আমি যে কোনো একটা খেলনা বানাতে চাই, লাইক ডিআইওয়াই করব, আমি আমার মনে একটা শখ জাগছে, আমি একটা প্লেন বানাবো। এখন প্লেন বানাতে আমার কী কী লাগবে আমার মনে প্রশ্ন আসতেই পারে, কারণ আমি যেহেতু একদম টোটালি নতুন। সো আমি যদি চ্যাট জিপিটিকে ইউজ করি, সে কিন্তু ছোট থেকে বড় পর্যন্ত প্রফেশনাল লেভেল হিসাব পর্যন্ত আমাকে প্রত্যেকটা ইনফরমেশন সে কিন্তু আমাকে দিয়ে দিতে সক্ষম, কারণ তার ভিতর এই সবগুলো ইনফরমেশনই ইনকর্পোরেট করা আছে। এবং বিভিন্ন লেভেলের মানুষ তার থেকে কিন্তু উপকৃত হয়ে থাকে। বিভিন্ন লেভেলের মানুষ তার থেকে বিভিন্নভাবে বিভিন্ন জিনিস পেয়ে থাকে, এবং তাকে এই যে চাওয়াটা এবং পাওয়াটা, এই জিনিসটাও কিন্তু তার জন্য একটা ট্রেনিং হিসাবে কাজ করে। সো যত মানুষ চ্যাট জিপিটি ইউজ করবে, চ্যাট জিপিটি তত বেশি ট্রেনিং পাবে এবং তার ভিতরে তত বেশি নলেজ গ্যাদার হবে, সে তত বেশি আপগ্রেড হবে। ধন্যবাদ নাকিব। আসলে আমাদের কথা আড্ডা থেকে একটু প্রফেশনাল লেভেলে চলে যাচ্ছে। আমাদের যারা দর্শক আছেন স্কিল বিল্ডার্স একাডেমির, অবশ্য এটাও ঠিক, আমাদের যারা দর্শক আছেন তারাও কিন্তু স্কিলস পিপল, স্কিল নিয়ে তারা নাড়াচাড়া করেন।
আমাকে অনেক সময় অনেকজনে জিজ্ঞেস করে, ভাই আপনি নাকি ডেভেলপারের বিজনেস খুলছেন? তো আমি বললাম যে হ্যাঁ ডেভেলপারের বিজনেস খুলছি। তো বলে যে আপনার তো কই বিল্ডিং টিল্ডিং কই? তা আমি বলি যে আমি তো হিউম্যান ব্রেন ডেভেলপ করি। বলে এটা আবার কি জিনিস? বলে তো অনেকে হতাশ হয়ে বলে যে ভাই আমার দ্বারা তো কিছু হবে না, আমি তো আমার আমার কিছুই হবে না, আমি শেষ, আমি আমার। তা আমি বললাম যে ভাই ঠিক আছে, সমস্যা নাই, আপনার দ্বারা যেহেতু কিছুই হবে না, আপনার ব্রেনটা কেটে আমার কাছে বিক্রি করে দেন, আপনার 5 কোটি টাকা দিয়ে দিন। তো বলে যে, ভাই এটা কি বললেন? আমি বললাম যদি ভাই 5 কোটি টাকায় যদি না পোষায়, ঠিক আছে 10 কোটি টাকা দিই। না 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 না, 10 কোটি 50 কোটি 100 কোটি দিলে আমি আমার মাথা বিক্রি করবো না। আমি তখন বলি যে ভাই তাহলে আপনি কেন বলতেছেন যে আপনার দ্বারা কিছু হবে না? আপনি কেন এতটা হতাশ বা কেন এতটা ফ্রাস্ট্রেটেড? কোনো মুসলমান কোনো মানুষ তো ফ্রাস্ট্রেটেড হইতে পারে না। কারণ মুসলমান মানুষ, যে মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাকে সৃষ্টি সেরা করে বানিয়েছে, তাকে গাইডলাইন দিয়েছে, তাকে কোরআন দিয়েছে। তো এই কোরআনের মধ্যে তো সব পজিটিভিটি আছে, এখানে তো নেগেটিভিটির কিছু নাই। বরঞ্চ আমাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী হলো শয়তান, যে আমার সাকসেস, আমার সফলতা সহ্য করতে পারে না। সে আমাকে সেজদাও করে নাই, আমার আদি পিতা যে প্রথম মানব, তাকে সেজদাও করে নাই। তো এই কথাগুলি যখন আমি বলি, তখন বলে যে কামাল ভাই আপনি এত সুন্দর করে জিনিসটা বলছেন, আপনার সাথে আরো গভীরে আলোচনা করবো ইনশাল্লাহ, আপনি দারুণ মোটিভেশন দিয়েছেন। আমি বলি যে ভাই মোটিভেশন দিয়ে তো আসলে কাজ হবে না, মোটিভেশনের সাথে সাথে ডিসিপ্লিন লাগবে। ডিসিপ্লিন ছাড়া শুধু মোটিভেশন দিয়ে সারা রাত ওয়াজ করার পরে দেখা যায় ফজরের নামাজের সময় ঘুমাচ্ছে। অথচ ফজরের নামাজ পড়ার জন্যই তার সাথে সারা রাত ওয়াজ করলো, কিন্তু উদ্যোগ এই মোটিভেশনে তার কোনো কাজ আসলো না। সেই জন্য ডিসিপ্লিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনে। তো আপনি এই ডিসিপ্লিন নিয়ে বা এই মোটিভেশন নিয়ে কি বলবেন, যদি কিছু শেয়ার করবেন আমাদের স্কিল বিল্ডার্স একাডেমি দর্শকদের উদ্দেশ্যে, বা আপনার এই ইউনিভার্সিটি লেভেলের দর্শকদের উদ্দেশ্যে যারা এসএসসি এইচএসসি ইউনিভার্সিটি লেভেলে আছে, প্লিজ। ডিসিপ্লিন অ্যান্ড মোটিভেশন নিয়ে একটা ছোট গল্প শেয়ার করি। আমি কিছুদিন আগে, প্রায় অনেক দিন আগে, ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম। তো একটা আর্মি পার্সোনাল, সে একটা বড় স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিল। তো তার বক্তব্যের মধ্যে তার নিজের জীবনের একটা ছোট কাহিনী শেয়ার করছে। শেয়ারটা হচ্ছে যে সে যখন ট্রেনিংয়ে ছিল, তো ট্রেনিংয়ের সময় তাদেরকে কিভাবে ট্রেন দেওয়া হয়, অ্যান্ড হি ওয়াজ আ নেভি সিল অফিসার। সো তাদের প্রথম যে জিনিসটা সে বলছে যে তাদের ট্রেনিংয়ের প্রথম ধাপটা ছিল ঘুম থেকে উঠে বিছানা ঠিক করা। এখন আপনি এত বড় একজন আর্মি পার্সোনাল যখন হবেন বা আর্মিতে যখন ঢুকবেন, তখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এত কিছু থাকতে আমার কেন বিছানা ঠিক করতে হবে? তো এই বিছানা গোছানোর পিছনে একটা বড় কারণ আছে, কেন তাদের ট্রেনিংয়ের ভিতরে বিছানা গোছানোর কাজটা দিল। কারণ আপনি যখন বিছানা গোছাতে যাবেন, তখন আপনার একটা ধৈর্যর প্রয়োজন হবে। ঘুম থেকে ওঠার পর আমাদের প্রত্যেকের শরীরের অবস্থাটা কিন্তু একটু স্লো থাকে, মাইন্ডটা একটু স্লো থাকে। আপনি যখন এই স্লো মাইন্ডটাকে রিফ্রেশ করবেন এবং যে কোনো একটা কাজের মধ্যে ইনভলভ করে ফেলবেন, তখন কিন্তু আপনি দেখবেন যে আপনার মাইন্ডটা আবার অ্যাক্টিভ হয়ে পড়বে। তো এই অ্যাক্টিভ হওয়ার কারণে আপনার দিনের সামনে যে কাজগুলো থাকবে, ওই কাজগুলো কিন্তু আপনার জন্য খুব ইজি হয়ে পড়বে। সো এই কারণে দেখা গেছে যে আপনি যখন ঘুম থেকে উঠে বিছানাটা ঠিক করবেন, বিছানা ঠিক করলে আপনার মাইন্ডটা ফ্রেশ হয়ে যেতেছে, আপনার মাইন্ড অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং আপনার সামনে দিনের প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে আপনি সফলভাবে করতেও পারতেছেন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু নিজের মনে একটা মোটিভেশনও পেয়ে যাচ্ছেন যে আমি যেহেতু একটা কাজ করতে পেরেছি, আমি কিন্তু সামনের কাজগুলো করতে পারবো। যখন মানুষ কোনো কাজ না করে বসে থাকে, শুধুমাত্র তখনই তার মনে অলসতার জন্ম হয়। একদম চমৎকার চমৎকার। আসলে আপনি যে সুন্দরভাবে ডিসিপ্লিন এবং মোটিভেশনটা আমাদের সাথে শেয়ার করলেন, আমি আবার এই জিনিসটাকে এরকমভাবে শেয়ার করি যে ডিসিপ্লিনটা, এই যে 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাইছেন, যে 5 ওয়াক্ত নামাজ ম্যান্ডেটরি। এই 5 ওয়াক্ত নামাজ কিন্তু একটা ডিসিপ্লিন আমার মনে হয়। যে এই যে ফজরের নামাজের সময় কঠিন ঘুমের মধ্যে, ঠান্ডার মধ্যে, গরমের মধ্যে, বা দেখা যায় যে আজকের যুগে যে বিদ্যুৎ আবিষ্কার হওয়ার পরে শহরের জীবন পরিবর্তন হয়ে গেছে। সবার বাসায় ওয়াইফাই আছে, সবার হাতে মোবাইল আছে, ইন্টারনেট কানেকশন আছে। তো ঘন্টার পর ঘন্টা তারা মানে ফেসবুকিং করতেছে, মেসেজিং করতেছে, ইউটিউবিং করতেছে, তারপরে ফজরের নামাজের আগে যায় সে ঘুমাইতে যাচ্ছে। অথচ এই ফজরের নামাজটা যে কত ইম্পর্টেন্ট তার জীবনে,
এবং রাতের ঘুমটা যে কত ইম্পর্টেন্ট তার জীবনে। যদি দিনের পর দিন সে যে এই রাতের ঘুম না করে, সে কিন্তু অসুস্থ হয়ে যাবে। এবং এটা একটা রিসার্চের ফল, দেখা গেছে যে একটা মানুষের হিউম্যান বডিতে দৈনিক 7 ঘন্টা, কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ঘুমের ঘুম প্রয়োজন। প্রয়োজন। এবং এটা আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের রিসার্চের রেজাল্ট এটা। কিন্তু আমাদের সমাজে বিশেষ করে এখন ইয়তদের যে ক্ষেত্রে বেশিরভাগই কিন্তু এই রাতের যে ডিপ স্লিপটা, এই ডিপ স্লিপটা তারা কিন্তু নেয় না। বিশেষ করে আপনার আমাদের রাসূলের জীবনে আমরা দেখেছি যে উনি এশার আগেই রাতের খাবার খেয়ে ফেলতেন এবং এশার নামাজের পরে আর কোনো কাজকর্ম রাখতেন না। এশার নামাজের পরে ঘুমিয়ে যেতেন। তার মানে কি, এশার নামাজ আমাদের সময়ে এখন হচ্ছে 9টার দিকে, তো 9টা 9:30টার দিকে যদি এশার নামাজ শেষ হয়ে যায়, 10টা 10:30টার দিকে যদি একজন বেডে চলে যায়, বিছানায় চলে যায়, তাহলে কিন্তু তার ডিপ স্লিপটা হয়ে যায়। এবং এই ডিপ স্লিপটা রাত্রে যে 11টা থেকে রাত্রে 1টা 1:30টা পর্যন্ত 2-3 ঘন্টা সময়, এই 1 ঘন্টা ঘুম কিন্তু অন্য সময়ের 3 ঘন্টা ঘুমের ইকুইভ্যালেন্ট। এটাও কিন্তু রিসার্চেরই ফল। তাহলে ওই যে 3 ঘন্টা সে ঘুমালো, সেটা 9 ঘন্টা ঘুমানোর সমান হয়ে গেল। তার কিন্তু আর কোনো ক্লান্তিই থাকে না। কিন্তু অতীব দুঃখের বিষয়, ওই সময়টাতে সবাই সজাগ থাকে। এবং এগুলি সায়েন্সের বিষয়, রিসার্চের বিষয়। আপনি যেহেতু ইঞ্জিনিয়ার, আরও বেশি এগুলি কন্ট্রিবিউট করতে পারবেন। যে ব্রেইনের যে ডোপামিন রিলিজ হয়, এই ব্রেইনের ডোপামিন রিলিজটা হয় কিন্তু স্ট্রেস ডোপামিন রিলিজটা হয় এই ফার্স্ট ডিপ স্লিপের সময়। এছাড়া অন্য সময় যে ঘুমটা হয়, ওই ডিপ স্লিপটা হয় না এবং ডোপামিন ওই পর্যন্ত রিলিজও হয় না, যে কারণে মানুষ বিষণ্ণতায় ভুগে, অসুস্থ হয়ে যায়। তো এই বিষয়ে আপনার পরামর্শটা একটু যদি আপনি শেয়ার করেন প্লিজ। আসলে ঘুমের বিষয়ে বলতে গেলে কি, একটা সময় আমি নিজেও এই প্রবলেমটা ফেস করছি। তো আমি আমার নিজের গল্পটা শেয়ার করি। আপনি যে কথাটা বললেন যে একটা সময় মানুষ আসলে অসুস্থ হয়ে পড়ে, আর এটার সবচেয়ে বড় ভয়ঙ্কর সাইডটা হচ্ছে এই যে সে অসুস্থ যে হবে, এই জিনিসটা না একটা লং টাইমের আগে সে বুঝতে পারে না। এখন আপনি এই তথ্যটা যদি নতুন কাউকে বলেন, যে ধরেন যে রাতে ঘুমানো বন্ধ করছে, বা লাইক স্কুলে পড়া একটা বাচ্চা, 7-8-এ পড়া একটা বাচ্চা, সে রাতে ঘুমায় না, নতুন নতুন মোবাইল পাইছে, ফোন পাইছে, বিভিন্ন ফ্রেন্ডদের সাথে কথা বলে, গেম খেলে। তো তাকে যখন আপনি এই জিনিসটা বোঝাতে যাবেন, সে আসলে জিনিসটা বুঝতে পারবে না। এই জিনিসটা বুঝতে গেলে তাকে কম করে হইলেও 15 থেকে 16 বছর অপেক্ষা করতে হবে। এবং এই 15-16 বছরের মধ্যে তার শরীরে যে ক্ষতিটা হয়ে যাবে, সেইটা থেকে সে কখনো আর ব্যাক করতে পারবে না। সমস্যাটাই হচ্ছে এইখানে। তো এখন আমাদের আসলে যেটা করণীয়, সেটা হচ্ছে ঘুমের ইম্পর্টেন্সটা মানুষকে এমনভাবে বোঝানো উচিত যাতে সে টেকনোলজিক্যাল টেকনোলজিক্যাল সাইড থেকে অথবা তার অ্যামিউজমেন্ট থেকে সে তার ঘুমটাকে বেশি প্রাধান্য দেয়। এমনভাবে জিনিসটাকে তার কাছে আমাদের প্রেজেন্টেশন করতে হবে। ধন্যবাদ নাকিব। আসলে আমরা এত গভীরে ঢুকে গেছি, যেটা গল্প বলতে বলতে বেশ ভালোই লাগছে, তাই না? তো আসলে এই যে ঘুমের বিষয়টা বললেন না, এটা আমাদের ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টরা তো কমই বুঝতে পারে, বয়স্ক যারা এরাও কমই বুঝতে পারে। কিন্তু যখন ক্ষতিটা হয়ে যায়, যে 15-16 বছরের পরে যখন ক্ষতিটা হয়ে যায়, তখন কিন্তু সে আর কামব্যাক করতে পারে না। এই যে ওবেসিটিতে ভুগে মানুষ, দেখেন চিনি খায়, চিনিটা শরীরের জন্য খুবই হার্মফুল, অথচ এই চিনি একটা রসগোল্লা খাচ্ছে, একটা রসগোল্লাতে আর কি হবে? কিন্তু এই যে একটা রসগোল্লা করে খাচ্ছে, এই একটা রসগোল্লা করে 365 দিন খাওয়ার পরে দেখা যাচ্ছে সে ওবেসিটিতে ভুগতেছে, হাই প্রেশারে ভুগছে, ব্লাড প্রেশারে ভুগছে। তখন সে কিন্তু আর কামব্যাক করতে পারে না। কামব্যাক করার জন্য আবার তাকে সেই পরিশ্রম করতে হয় কিন্তু। তো এই জিনিসগুলি আমরা আমাদের জীবনের গতিপথের সাথে, যদি আমি মাঝে মধ্যে এই গল্পটা করি, যেহেতু আমার অফিস এয়ারপোর্টের সাথে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে, তো ওইখানে আমি প্রতিদিন ছাদে উঠে একটু দেখি কতটা প্লেন আছে স্টেশনের মধ্যে, কতটা প্লেন উঠেছে, বা প্রত্যেক মিনিটে মিনিটে, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে দেখা যায় যে আপনার প্লেন উঠানামা করছে। একদম 2 মিনিট পরে পরে প্লেন উঠছে, প্লেন নামতেছে। তো এই প্লেনটা যখন উপরে ওঠে, আমি খুব খেয়াল করি যে প্লেনটা উঠছে, খুব দ্রুত উপরে উঠে যাচ্ছে। তা এর রাস্তাটা কিভাবে নির্ধারণ করে প্লেনের মধ্যে?
তো আমার এটা নিয়ে একটা আগ্রহ, ছোটবেলায় পাইলট হওয়ার ইচ্ছা ছিল, তো এটা নিয়ে আগ্রহ যে এটা কিভাবে সঠিক রাস্তায় থাকে। এটা তো হাওয়ার মধ্যে ঘুরতেছে, কিন্তু প্লেনের আমি যখন ইয়াতে দেখি, T-24 রাডারে দেখি আপনার লাইভ যে ওয়েবসাইটটা আছে, বিমানের একটা লাইভ ওয়েবসাইট আছে, রাডার ট্রেকিং করছে এই রাস্তা, একদম সঠিক রাস্তায় সে যাচ্ছে, আবার একটু এদিক সেদিক হচ্ছে। তো এটা নিয়ে স্টাডি করতে করতে আমি দেখলাম যে 1 ডিগ্রি যদি সে রুট থেকে বিচ্যুতি হয়, তাহলে প্রায় 40 মাইল সে বিচ্যুত হয়ে যায়। তো 2 ডিগ্রি বিচ্যুতি হওয়ার কারণে নিউজিল্যান্ড থেকে একটা প্লেন তার নির্দিষ্ট গতিপথে না যায় অ্যান্টার্কটিকা মহাদেশে যায় বিধ্বস্ত হয়ে গেছিল 279 জন যাত্রী নিয়ে, জাস্ট 2 ডিগ্রি এদিক সেদিক হওয়ার কারণে। তো এটা বলার উদ্দেশ্যটা হলো যে একটা মানুষের জীবনেও কিন্তু এরকম বিচ্যুতি আসবে, তার যে সঠিক গন্তব্য, সেই গন্তব্যে যাওয়ার পথে অনেক ত্রুটি বিচ্যুতি হবে, একবার এদিকে যাবে একবার ওইদিকে যাবে। 1 ডিগ্রি এদিকে যাইলে বিমানের যেমন 40 মাইল এদিক সেদিক হয়ে যায়, এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, তার গন্তব্যে কিন্তু সে পৌঁছায় কিভাবে? প্লেনের একটা মেশিন আছে, সেটা হলো জাইরক্স বলে এটাকে, কি মানে জাইরোস্কোপ বলে, জাইরোস্কোপ। তো জাইরোস্কোপটা এটা বিমানটাকে সঠিক পথে রাখে, আবার যদিও 40 মাইল দূরে চলে যায়, 1 ডিগ্রি ওইদিকে চলে যায়, আবার সে পথে চলে আসে। আবার জাইরোস্কোপটা এমনভাবে কন্ট্রোল করে যে সে সঠিক পথে থাকে, এবং ল্যান্ডিংয়ের সময় একদম দেখেন টু দ্য পয়েন্টে, এই যে 20 ফিট রাস্তার মধ্যে, 30 ফিট রাস্তার মধ্যে তার যে ল্যান্ডিং করে, ওই রাস্তাটার মধ্যে কিন্তু সে ল্যান্ডিং করতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই জাইরোস্কোপটার কারণে সে সঠিকভাবে ল্যান্ডিং করতেছে। তাহলে মানুষের জীবনেও একটা জাইরোস্কোপ আছে, এটা হলো তার পজিটিভিটি। আমি সবসময় এটা বলি যে মানুষের ব্রেনটা সবচেয়ে বেশি দামি, মানুষের আলটিমেট অ্যাসেট হলো তার ব্রেন। এই ব্রেনকে যদি সে নেগেটিভিটি দ্বারা পূর্ণ করে রাখে, আমার দ্বারা হবে না কিছু, এরকম জিনিস দিয়া যদি পূর্ণ করে রাখে, তাহলে ভাইরাসে পুরো মাথা ভরে যাবে। এবং এই ব্রেনটাকে সে যদি পজিটিভিটি দিয়ে কাজে লাগায়, যে হ্যাঁ ঠিক আছে, আমি বিচ্যুত হয়ে গেছিলাম, ওকে আবার পথে চলে আসছি, এই যে ব্রেনটা তাকে আবার সঠিক পথে নিয়ে আসে। এই সঠিক পথে আনার জন্য তার কিন্তু এই ব্রেনটাকে জাইরোস্কোপের মতো ব্যবহার করতে হবে। জাইরোস্কোপটা যেমন প্লেনটাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে, 18,000 কিলোমিটার 18 ঘন্টা পাড়ি দিয়ে বিমারও, আমেরিকান বিমারও ইরানে এসে হামলা করে চলে যায়, তাহলে তাকে নির্দিষ্ট গতিপথটা কিভাবে মেনটেন করতে হচ্ছে, তার জাইরোস্কোপটা কিভাবে কাজ করতেছে। তো মানুষের ব্রেন যদি এটা করতে পারে, আর সেই মানুষটা কিভাবে ধ্বংস হবে? মানুষটা ব্রেনটা কাজ করতেছে না কেন? এটা নিয়ে আপনি কিছু বলবেন প্লিজ। আসলে এখানে বলতে গেলে দেখা যায় যে যদিও প্রত্যেকটা মানুষের জীবন আলাদা, বাট তারপরেও আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্র বিশেষ থেকে বিভিন্ন ধরনের প্রভাব মানুষের জীবনে পড়ে। এখন আজকে একটা ছেলে, তার জীবনে হয়তোবা কোনো কিছুর অভাব নেই, তার হয়তোবা গন্তব্যস্থলে পৌঁছাতে তার যে পরিমাণ সময় লাগবে, আর কম্পারেটিভলি তার সাথে আরেকজন যার বিভিন্ন ধরনের প্রবলেম সে লাইফে ফেস করতেছে, আর্থিক সমস্যা বা শারীরিক সমস্যা বা হোয়াট এভার, তার কিন্তু গন্তব্যস্থলে পৌঁছাতে সেম সময়টা লাগবে না। কিন্তু বিষয়টা হইতেছে এরকম আপনার, যে তারা যদি রুটটা ঠিক রাখে, যে আমি যে রাস্তায় চলতেছি, আমি আমার রাস্তাটা যদি ঠিকমতো ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমি আমার গন্তব্যস্থলে গিয়ে একদিন না একদিন ঠিকই পৌঁছাবো। থ্যাংক ইউ। মানে এই জায়গাটাই আমি মানে মানে কাজ করি আর কি, যে হিউম্যান পসিবিলিটিস, অসম্ভব পসিবিলিটিস আছে হিউম্যান। কিন্তু এই যে যখন মানুষ একটু বিপথে চলে যায়, তখন তার ব্রেনটা ঠিকভাবে জাইরোস্কোপের মতো কাজ করে না। এই জাইরোস্কোপের মতো যদি কাজ করতো, সে যদি পজিটিভিটির দিকে আরেকবার ঝাঁপায়া পড়তো, বা তার যদি এরকম মেন্টর থাকতো, তার যদি একজন টিচার থাকতো। আজকে দেখেন প্রত্যেকটা সফল ব্যক্তির একজন কিন্তু মেন্টর আছে, একজন টিচার আছে। আজকে সাকিব আল হাসান আছে, তার কিন্তু মেন্টর আছে, তার 5টা-6টা মেন্টর, এক এক বডি ফিটনেসের একজন মেন্টর, কোচিংয়ের যে বোলিংয়ের একজন মেন্টর, ব্যাটিংয়ের একজন মেন্টর। তার মানে যার সে যত বড়, তার মেন্টরও কিন্তু তত বড়। তাহলে আপনার আমার জীবনের মেন্টরটা কি? আমরা কি নির্ধারণ করে রেখেছি লাইফ লং একজন মেন্টর কি আছে আমাদের? টু বি অনেস্ট, আমি যদি বলতে চাই, আমার জীবনে সবচেয়ে বড় মেন্টর হচ্ছে গিয়ে আমার সৃষ্টিকর্তা।
কারণ সৃষ্টিকর্তার রুলসগুলো যদি কেউ জীবনে পারফেক্টলি ফলো করে, আমার মনে হয় না তার জীবনে অন্য কোনো সমস্যা এসে বাধা হয়ে দাঁড়াবে। আপনি আমাদের কনভারসেশনের শুরুতে একটা জিনিস চমৎকার একটা কথা বলছেন যে আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ পড়ার সিস্টেম করে দিছে, এবং 5 ওয়াক্ত নামাজ এক একটা নামাজ কিন্তু এক একটা স্পেসিফিক টাইমে আমরা পড়ে থাকি। এই স্পেসিফিক টাইমটা নির্ধারণ কিন্তু আল্লাহ নিজে করে দিছে। সো আল্লাহর কথাগুলো যদি আমরা পারফেক্টলি ফলো আপ করি, তাহলে কি আল্লাহ কিন্তু জিনিসগুলো আসলে আমাদের সুবিধার্থেই দিছে। আল্লাহ নিজের কিন্তু কোনো কিছু প্রয়োজন নেই। থ্যাংক ইউ। এই কথাটা যেহেতু বললেনই, আমি আপনার সাথে একটু সাপ্লিমেন্ট করি। সেটা হলো, দেখেন আমরা 50-60 বছর যাবৎ মসজিদে নামাজ পড়তেছি। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব আমাদেরকে একটা কথা সবসময় বলে থাকেন যে ইমান আর আমল ঠিক করেন, আপনার দুনিয়া আখেরাত সফল হয়ে যাবে। কিন্তু এই 50-60 বছর এই কথাটা শোনার পরে, ডেইলি 5 ওয়াক্ত নামাজে 50-60 বছর এই কথাটা শোনার পরও কিন্তু ইমান আর আমল আমরা বুঝতেই পারি নাই। আমি আমেরিকার কিছু লার্নিং নিয়েছি, আমেরিকার কিছু কোচের লার্নিং নিয়েছি, যারা কানাডিয়ান কিছু কোচের লার্নিং নিয়েছি, যেখান থেকে আমি দেখলাম যে তারা যেটা বলে ইমান আর আমলটাকে তারা বলে যে বিলিভ অ্যান্ড অ্যাকশন, সেম জিনিস। কিন্তু তারা বিলিভ অ্যান্ড অ্যাকশনটাকে এমনভাবে প্র্যাকটিস করাচ্ছে ছেলে মেয়েদেরকে, স্কুলের ছেলে মেয়েদেরকে, কলেজের ছেলে মেয়েদেরকে, ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে, ইভেন অ্যাডাল্ট এইজের বয়স্ক মানুষদেরকেও, যে আপনি যা বিশ্বাস করেন আপনি তাই। ওই বিশ্বাসের জায়গাটায় পৌঁছানোর জন্য আপনার অ্যাক্টিভিটিসগুলি হবে সেই রকম যে আপনি আসলে কোথায় যাইতে চান। আপনি 1000 কোটি টাকার মালিক হইতে চান, কিংবা আপনি একজন সায়েন্টিস্ট হতে চান, আপনি পৃথিবীর মানুষের বিভিন্ন সমস্যাগুলি সমাধান করতে চান। আজকে দেখেন আমার দেশের উবার তৈরি হলো না কেন, উবার কেন আমেরিকাতে তৈরি হলো? আমার দেশের মানুষ সবচেয়ে বেশি শেয়ারিং করে, রিক্সা, নৌকা, ঠেলাগাড়ি সব কিছুতে শেয়ারিং করে ছাত্র অবস্থা থেকেই। কিন্তু আমার দেশের মানুষের মধ্যে এই ব্রেনটা আসলো না, কিন্তু ওদের দেশের মানুষের কিন্তু এটা তৈরি করলো। তো এই জন্য ওরা যেটা বিশ্বাস করে যে এটা আমি চাই, তখন গড কিন্তু ওইভাবে তাকে এটা দেয়। এবং তার সাবকনশিয়াস মাইন্ড, আমি যে এটা একটা ভিডিও আপনার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, যেটা 3 স্টেজেস অফ মাইন্ড, এটা কানাডিয়ান একজন প্রফেসর ডক্টর জোসেফ মার্ফি তার বইয়ে এই জিনিসগুলি শেয়ার করেছেন দারুণভাবে। আমি বইটা যত পড়েছি তার ভক্ত হয়ে গেছি, এবং তার সাথে আমি অনেকগুলো কন্ট্যাক্ট করেছি। সে যেটা বলতেছে, আজকে দেখেন আপনি আমাদের স্কিল বিল্ডার্স একাডেমির স্টুডিওতে এসেছেন। তো স্কিল বিল্ডার্স একাডেমির স্টুডিওতে আপনার সাথে আমাদের কনশাস মাইন্ডে কিন্তু কথাবার্তা হচ্ছে। আপনি হিসাব নিকাশ করে কথাবার্তা বলছেন, আমিও হিসাব নিকাশ করে কথাবার্তা বলছি যে আপনি যে লেভেলে আছেন আমি কি সেই লেভেলে আছি কিনা, সমান সমান হয়ে কথাবার্তা বলছি, আড্ডা দিচ্ছি। এখন কনশাস মাইন্ডে তো আমি হিসাব নিকাশ করে কথা বলছি, কিন্তু যখন আমি ঘুমিয়ে যাচ্ছি তখন আমার এই কনশাসনেস তো আর থাকে না। তখন আমার রূহটা কোথায় যায়, আমার পাওয়ারটা কোথায় যায়? আসলে তো আলটিমেটলি আমার ডেড বডি, আমি যখন ঘুমিয়ে যাচ্ছি আমার ডেড বডি, আমার হাত কোথায় যাচ্ছে, পা কোথায় যাচ্ছে আমি জানি না। কিন্তু ওই অবস্থায় সাবকনশিয়াস মাইন্ড আমার, যেটা সবচেয়ে পাওয়ারফুল মাইন্ড, এই সাবকনশিয়াস মাইন্ড, সুপার পাওয়ার যিনি আমার রব, তার কাছে চলে যায়, তার সাথে থাকে। এবং আমি কনশিয়াস মাইন্ডে যা চাই, প্রফেসর ডক্টর জোসেফ মার্ফির লজিকগুলি আমার এত পছন্দ হয়েছে যে কনশিয়াস মাইন্ডে আমি যা চাই সেটাই সাবকনশিয়াস মাইন্ডে আমার যিনি সর্বশক্তিমান আছে তার কাছ থেকে চেয়ে নেওয়া হয় যে এটা আমার দরকার। আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাচ্ছি, আমি আমেরিকা যাইতে চাচ্ছি, আমি প্রফেসর হতে চাচ্ছি, আমি 1000 কোটি টাকার মালিক হতে চাচ্ছি, আমি সুস্থ থাকতে চাচ্ছি, আমি মানে কন্টিনিউয়াস মোটিভেটেড থাকতে চাচ্ছি, আমি শিডিউল করেছি। তখন ওই সাবকনশিয়াস মাইন্ড আমার মধ্যে সেই পাওয়ারটা নিয়ে আসে। এবং আমরা এরকম হয়েছে না যে অনেক সময় যে আমরা অঙ্ক করতে বসেছি, অঙ্ক আর মিলতেছে না, ঘুমিয়ে গেছি, তারপরে ঘুম থেকে উঠে আমার অঙ্ক আবার মিলে গেছে, হয়েছে না এরকম? তাহলে এটা কীভাবে হলো? এটা আমার সুপার সাবকনশিয়াস মাইন্ডের থেকে সুপার সাবকনশিয়াস মাইন্ডের লেভেলে যারা গেছে, যেমন আমাদের নবী রাসূলদের কাছে ওহী আসতো। কীভাবে আসতো? ও আল্লাহকে তো তারা দেখে নাই, তো আল্লাহর কাছ থেকে কীভাবে ওহী পেত? তারা পজিটিভ কনশিয়াস মাইন্ডে সবসময় ছিল, পজিটিভ, সবসময় মানুষের কল্যাণে কাজ করতো,
কিভাবে, যেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় গিয়ে চিন্তা ভাবনা করতেন যে কেন মানুষের এত দুঃখ দুর্দশা, কেন মানুষ ঝগড়াঝাটি করে, কাটাকাটি মারামারি করে, কেন এগুলি কেন করে? দিনের পর দিন উনি নীরব জায়গার মধ্যে হেরা গুহায়, আপনি তো হেরা গুহায় যান নাই, হেরা গুহায় আমি গিয়েছি আলহামদুলিল্লাহ, মক্কার অদূরে। তো অনেক উঁচুতে, 8,000 ফুট উঁচুতে প্রায়, অনেক কষ্ট উপরে উঠতে। তো ওই জায়গায় আমি দেখেছি ওখানে শুধু একজন মানুষই বসতে পারে এবং শুইতে পারে, দাঁড়াইতে পারে, ওই পাথরের ভিতরে একদম। ওই জায়গাটা থেকে একটা জায়গা খোলা আছে, এই জায়গাটা থেকে আল্লাহর ঘর দেখা যায়। আমি অবাক হয়ে গেছি যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর উনি ওখানে মেডিটেশন করেছেন, উনি আত্ম নিমগ্ন থেকেছেন, উনি চিন্তা ভাবনা করেছেন কিভাবে মানুষের দুঃখ দুর্দশা দূর করা যায়, কষ্ট দূর করা যায়। এবং সত্যি সত্যি দেখেন শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পছন্দ করেছেন এবং তার কাছে যে প্রথম ওহীটা নাজিল হয়েছে 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো এই ইকরা শব্দটা দেখেন, পড়া, প্রথম শব্দটাই হলো পড়া, এই পড়তে বলেছেন। কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ ছাত্রছাত্রীরা এখন বা বয়স্করা পড়তে চায় না, পড়াটা তাদের কাছে বার্ডেন মনে হয়। অথচ পড়া বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা হাদিসে বলছেন যে দুলনা থেকে কবর পর্যন্ত তুমি পড়ো, বিদ্যা অর্জন করো, শিক্ষা অর্জন করো। তো এই জায়গাগুলিতে আপনি কিভাবে মানে কন্ট্রিবিউট করতে চান? আসলে আপনি খুব চমৎকার একটা পয়েন্ট বলছেন যে পড়ার বিষয়ে মানুষের বিতৃষ্ণা একটা অটোমেটিক চলে আসছে। এটা আসলে যুগের কারণে আমার কাছে যতটা মনে হয় যে টেকনোলজি যতটা অ্যাডভান্স হচ্ছে, মানুষ ততটা আসলে মানে রিডিং থেকে দূরে সরে যাচ্ছে। কারণ সে দেখতেছে যে আমি যা চাই সেটা টাইপ করলে ভিডিওতে অটোমেটিক চলে আসতেছে, আমার পড়ার জিনিসটা আরেকজন আমার জন্য করে দিতেছে, তো আমার আসলে পড়ে কী লাভ? তো পড়া জিনিসটা হচ্ছে কি আপনার একটা স্পেলের মতো কাজ করে, যে আপনি যখন আপনার মুখ থেকে একটা বাক্য ছাড়বেন, ওই বাক্যটার জন্য হয়তো আপনার ভাগ্য খুলে যেতে পারে, যেটা আমি জানি না। আল্লাহ যেহেতু প্রথমে আপনি যে কথাটা বললেন যে ইকরা ওয়ার্ডটা নাজিল করছে, সো এই ইকরা ওয়ার্ডটার পিছনে একটা বড় ধরনের নিয়ামত আছে। আপনি যখনই মুখ থেকে কোনো একটা কিছু বলবেন, সেই জিনিসটা কিন্তু আপনার সফলতার দিকে আপনাকে নিয়ে যাবে। এখন এই জন্যই আমাদের সবসময় উচিত ভালো জিনিস বলা। আপনি দারুণ পয়েন্ট, দারুণ পয়েন্ট বলেন নাকি, আপনার সাথে আড্ডা জমেছে ভালো এবং জমবেও ভালো। আমাদের স্কিল বিল্ডার্স একাডেমি শুভানুধ্যায় যারা আছেন, তারা এই ভিডিওটা খুব ভালো মনোযোগ দিয়ে আপনারা যদি দেখেন, এখানে এমন এমন কিছু পয়েন্ট পাবেন যে পয়েন্টগুলি আপনার জীবনে যদি চর্চা করেন, আপনার জীবন অনেক পরিবর্তন হয়ে যাবে। নিঃসন্দেহে সফলতার স্বর্ণ শিখরে আপনি পৌঁছাতে পারবেন। যেমন এই যে একটা পয়েন্ট বললো যে আপনি অ্যানাউন্স করা, বলা, পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই কোরআনের মধ্যে আরেকটা আয়াত নাযিল করে দিয়েছেন যে আল্লামাহুল বয়ান, সূরা রহমানের মধ্যে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে আমি কথা বলা শিখিয়েছি। কথা বলাটা একটা শিল্প, কিন্তু এই যে অ্যানাউন্সমেন্ট করাটা, ডিক্লারেশন দেওয়াটা, যে আমি যদি ডিক্লারেশন দিই যে হ্যাঁ আমি এই কাজটা করব, তখন আমার ভিতর থেকেই একটা তাগিদ আসবে এবং কনসাসলি যেহেতু আমি এই ডিক্লারেশনটা দিয়েছি, আমার সাবকনশাস মাইন্ড তখন ওই যে ঘুমিয়ে থাকলেও আমার সাবকনশাস মাইন্ড কিন্তু কাজ করবে। তখন সাবকনশাস মাইন্ড কিন্তু কখনোই মরে না। যেমন মোবাইলের ব্যাটারি কিন্তু বন্ধ হয় না, মোবাইল বন্ধ থাকে কিন্তু মোবাইলের ব্যাটারি কিন্তু বন্ধ থাকে না, চলতে থাকে। সেমভাবে আমার সাবকনশাস মাইন্ড কিন্তু অত্যন্ত পাওয়ারফুল। সে ওই আমি কনসাস মাইন্ডে যেভাবে চিন্তা করেছি, কনসাসলি আমি যেভাবে চিন্তা করেছি, সেইভাবেই সে আমার সাবকনসাস মাইন্ডে রেজাল্ট দিয়ে দিচ্ছে। এবং এটা যারা দেখেন নেগেটিভ চিন্তা করে তাদের কিন্তু সফল হয় না, আনসাকসেসফুল হয়। আবার যারা পজিটিভ চিন্তা করে তারা কিন্তু কোনোভাবে সাকসেসফুল হচ্ছে, সফল হচ্ছে। দারুণ একটা পয়েন্ট বলেছেন যে মুখে বলাটা, এই মুখে বলাটা যে কত বেশি ইম্পর্টেন্ট, মুখে ডিক্লারেশনটা দেওয়া, মুখে কথা বলা। এই যে দেখেন আজকে মেডিটেশন করতে বলা হয়েছে, মেডিটেশনটা কিভাবে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন একাকী নির্বিঘ্নে ওই হেরা গুহাতে 8,000 ফুট উঁচুতে, পাথরের জায়গা যেখানে কোনো কিচ্ছু নাই, নিজে খাবার দাবার নিয়ে যেতেন, তারপরে তার স্ত্রী খাদিজাতুল কুবরা খাবার নিয়ে দিয়ে আসতেন, পানি দিয়ে আসতেন। এরকম একটা জায়গায়, গহীন একটা জায়গা, এরকম একটা জায়গায় একাকী উনি মেডিটেশন করেছেন, ধ্যান করেছেন, রবের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করেছেন। কেন?
যে আমি হোয়ার ডু ইউ কেম ফ্রম, হোয়ার ডু গো, এই জিনিসটা তার মধ্যে কাজ করেছে যে Exactly. আমি কোত্থেকে এসেছি, কেন আমাকে এখানে দেওয়া হয়েছে, কেন আবার আমি চলে যাচ্ছি, বা কোথায় যাব, কেনই যাব, এই যে তার এই যে জিজ্ঞাসাগুলি, তখন সাবকনশিয়াস মাইন্ডে, সুপার সাবকনশিয়াস লেভেলে কিন্তু এই জিনিসটা তার কাছে চলে আসছে। ক্লিয়ার তো হয়ে গেছে। এই জায়গাটাতে আপনি মানে আমি আপনার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে আমরা যখন কোনো কিছু পাইতে চাই তখন এটা আহ, এটা কিভাবে আমরা পেতে পারি, আপনার আপনার কি কন্ট্রিবিউশন বা আপনি কিভাবে চিন্তা করেন? আম, যখন কোনো কিছু আমরা পেতে চাই, আসলে পাওয়ার রাস্তার অভাব নেই। সত্যি কথা বলতে যেটা আমরা আসলে বুঝতে পারি না, সমস্যাটা হচ্ছে এখানে। এখন আমি একটা ছোট একটা এক্সাম্পল দিই। অনেকের মনে করে যে আমি বড়লোক হতে চাই, আমি অনেক টাকা পয়সা কামাতে চাই। তো টাকা পয়সা আসলে কিভাবে মানুষের কাছে আসে? টাকা পয়সাটা এমন একটা জিনিস যে এইটা কিন্তু ধরে রাখার বিষয় না বা ছেড়ে দেওয়ারও বিষয় না। আপনি যখন অটোমেটিক এটা লাইনে থাকবেন, জিনিসটা কিন্তু আপনার ভিতর দিয়ে ফ্লো হবে। সো আপনি টাকা কামাতে হলে আপনার ভিতর প্রথমে যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে কাজ করার কনসিস্টেন্সি। আপনি যে কোনো কাজ করতে পারেন। আপনি হতে পারেন আজকে রাস্তা ঝাড়ুদার, অথবা হতে পারেন আপনি বিশাল বড় ইঞ্জিনিয়ার, ডাজেন্ট ম্যাটার। আপনি যদি কনসিস্টেন্ট থাকেন যে আমি টাকা পয়সা জমিয়ে রাখবো এবং আমার ব্যাংক ব্যালেন্স আমি বাড়াবো, ইন দ্যাট কেস আপনি বড়লোক হতে পারবেন। এখন এমনও হতে পারে যে ইঞ্জিনিয়ার যে সে বহুত টাকা পয়সা জীবনে কামাইছে, বহুত কিছু একটা করছে, দারুণ কথা বলেছেন কিন্তু ধরে আপনি। রাখতে পারে না। একটু সাপ্লিমেন্ট করি আপনাকে যে জি, অবশ্যই। এই যে দেখেন অর্থ, অর্থ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই অর্থটাকে ছোটবেলায় আমাদেরকে শিখাইছে বইয়ের মধ্যে যে অর্থই সকল অনর্থের মূল। এই কথাটার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত। দ্বিমত। অর্থ কিভাবে সকল অনর্থের মূল হয়? অর্থের ব্যবহারটা ভিন্ন জানতে রকম হবে, হতে পারে। যে অর্থের ব্যবহার জানে না, এখন স্কিল পিপল ছাড়া তো অর্থের ব্যবহার জানবে না। অর্থ সকল অনর্থের মূল হইতে পারে না। অর্থ ছাড়া আমি তো একটা ভালো জায়গায় পড়াশোনা করতে পারবো না। অর্থ ছাড়া আমি একটা ভালো চিকিৎসকের কাছে যাইতে পারবো না। অর্থ ছাড়া আমি একটা মানে আমার পরিবার পরিজনকে লালন পালন করতে পারবো না। অর্থ ছাড়া আমি আত্মীয় স্বজনের কাছে যাইতে পারবো না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় যে এই দুইটা ইবাদত দিয়েছেন, পাঁচটা মূল স্তম্ভ ইসলামের, ইমান, কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, তাই না? তো এই হজ আর জাকাত দেখেন দুইটা কিন্তু ধনী লোকদের জন্য, অর্থবিত্তশালী লোকদের জন্য, তাই না? তো অর্থবিত্তশালী লোকদেরকে আল্লাহ বলছেন যে তোমরা যদি সামর্থ্য থাকে তাহলে হজ করে মরবে, অবশ্যই মরার আগে একবার হলেও হজ করতে বলতে। তার মানে কি বিত্তশালী হইতে হবে, আনালে আমি কিভাবে হজ করব? আবার জাকাতের কথা বলছে, দেখেন বিত্তশালী না হলে কিভাবে জাকাত দিব আমি? তার মানে অর্থের প্রয়োজন আছে, এবং অর্থ হালালভাবে যদি আপনি অর্থ কামাই করতে পারেন তাতে কোনো সমস্যা নাই, বরঞ্চ এটা আরো ফরজ। অর্থ কামাই করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আজকে জুম্মার দিনে একটা বিশেষ সূরা কিন্তু আছে, সূরা জুমা, সূরা কাহাফ আরেকটা সূরা আছে যেখানে 4টা ঘটনা আছে, যেখানে বিশাল সুন্দর ওই সূরাটা আমি প্রায় প্রতি শুক্রবারই পড়ার চেষ্টা করি। তো সূরা জুমা আরেকটা সূরা আছে, সূরা জুমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে 11 নম্বর আয়াতের মধ্যে, সম্ভবত সূরা জুমা 72 নম্বর সূরা বা 73 নম্বর সূরা, 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজের পরে তোমরা জমিনে ডিসপার্স হয়ে যাও, জমিনে ছড়ায় পড়ো এবং আল্লাহর বাউন্টি তালাশ করো। আল্লাহর বাউন্টি তালাশ করতে বলছে, তার মানে কি আল্লাহ যে তোমাকে রিজিক দিয়েছে, সম্মানের সাথে সেই রিজিক কামাই করতে বলেছে। সম্মানের সাথে বাঁচার জন্য রিজিক ইনকাম করতে বলছে, আয় করতে বলছে। তাইলে নামাজের পরেই বলছে আয়ের চিন্তা ভাবনা করো। তার মানে স্কিল শিখো, টিচারের কাছে যাও, মেন্টরের কাছে যাও, যে ইনকাম জানে, যে 1000 কোটি টাকার মালিক, তার কাছে যাইতে হবে আমি যদি 1000 কোটি টাকা ইনকাম করতে চাই, তাই না? তাহলে আমি সাকিব আল হাসানের মতো একজন বিশ্বমানের ক্রিকেটার হতে চাই, আমি ঢাকা ক্লাবের যিনি প্রেসিডেন্ট সালমান এফ রহমান বা স্যামসন এইচ চৌধুরীর মতো 1000 কোটি টাকার মালিক হইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তার কাছে যাইতে হবে যে সে কোন পরিবেশে আছে,
আপনি দেখেন পরিবেশটা একটা কিন্তু দারুণ বিষয়, পরিবেশ পরিবেশ একটা obviously matter ইম্পর্টেন্ট করে। বিষয়, অ্যাসোসিয়েশন একটা ইম্পর্টেন্ট বিষয়। আমি যখন ঢাকা ক্লাবে 6 মাস যাওয়া আশা করবো রেগুলার, দেখবেন আমার কাছ থেকে অটোমেটিক্যালি মনে হবে কোটি কোটি টাকা আমার কাছে একটা বিষয়ই না, কোটি টাকা আমার কাছে কোনো বিষয়ই না ঢাকা ক্লাবে। কারণ ঢাকা ক্লাবের এরা শত কোটি টাকা ছাড়া কোনো কথাই বলে না। ঢাকা ক্লাবের একটা মেম্বারশিপ নিতে গেলেও দেখা যায় 5-7 কোটি 10 কোটি টাকা লাগে। যদিও মানে ওখানে যারা এই এই যে অ্যাসোসিয়েশনটা, এই অ্যাসোসিয়েশনের সাথে মিশলে পরে এই জন্যই বলে যে সঙ্গ গুণে লোহাও বাসে। কি একটা কথা বলে না, সঙ্গ দোষে লোহাও বাসে। তার মানে কি, সঙ্গ গুণে, সঙ্গ দোষে যেমন লোহা বাসে, সঙ্গ গুণে কিন্তু আবার রঙিন হয়ে যায়, আমার জীবন আলোকিত হয়ে যায়। এই জন্যই মা বাবা সবসময় আমাদেরকে চায় যে তুমি ভালো ছেলে মেয়েদের সাথে মিশো, ভালো ভালো পরিবেশের সাথে মিশো, ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ো, ভালো একটা জায়গায় তোমার মানে বিচরণ হোক। তো টাকা পয়সা ইনকাম করতেই হবে জীবনে, যদি আপনি ভালো কিছু করতে চান, সম্পদশালী হইতেই হবে। পৃথিবীতে যত আজকে দেখেন আমেরিকা অত্যাচার করছে গাজাবাসীদের উপর, মানে ইসরায়েলের মাধ্যমে। ইসরায়েল তো একটা নাম মাত্র, বোগাস। আমেরিকা এদেরকে সব সময় G7 সবসময় এদেরকে কন্টিনিউয়াস সাপোর্ট দিচ্ছে বলে কিন্তু এরা এত অল্প সংখ্যক জায়গা থেকে, অল্প সংখ্যক মানুষের দ্বারা পুরা ফিলিস্তিনে, আমি যদি আপনারা দেখাইতে পারতাম তাহলে পিছনে ভালো হতো, যে ওয়ার্ল্ড ম্যাপে এখন যে আপনার যে ইয়া আছে, মেরিন মেরিন যে জাহাজগুলি চলে, এখানে যে ম্যাপটা আছে এখানে শো করে। তারপরে ট্রাফিকে যে এয়ার ট্রাফিকে যে ম্যাপটা আছে, রাডার, এটাতে শো করে ফিলিস্তিন বলতে কোনো কিছুই নাই, পুরাটাই এখন ইসরায়েল। তাহলে এই ফিলিস্তিনটা কোথায় গেল? তার মানে আমেরিকা তাদের সম্পদ দিয়ে যে বিমান তৈরি করেছে, পারমাণবিক বোমা তৈরি করেছে, তারা সম্পদশালী হয়েছে বলেই তো এটা করেছে। তো আমরা আমরা মনে করি, আমরা বলি কি অর্থই সকল অনর্থের মূল, এই বলে আরে যা টাকা দিয়া কি হবে, টাকা কিছুই না, টাকা হাতের ময়লা। কিন্তু টাকা ছাড়া তো জীবনটাকে সুন্দর করা যাবে না। ব্যবসা করতে হবে, ব্যবসায়ীরা সবচেয়ে বেশি টাকাওয়ালা। আপনি দেখেন যত এমপি মন্ত্রী আছে, একটাও কি চাকরিজীবী আছে? যত বড় বড় কোম্পানির মালিক প্রত্যেকে সব ব্যবসায়ী। তার মানে একটা চাকরিজীবী কিন্তু এমপি মিনিস্টার নাই। তাহলে ব্যবসা করতে হবে, ব্যবসা আমাকে শিখতেও হবে, ব্যবসা শেখার জন্য মার্কেটিং শিখতে হবে, ব্যবসা শেখার জন্য আমার একটা ফেসবুক পেজ লাগবে, ল্যান্ডিং পেজ লাগবে, ওয়েবসাইট লাগবে, এগুলি ওয়েবসাইট ডিজাইন করতে হবে, মার্কেটিং স্ট্র্যাটেজি শিখতে হবে, কত কিছু স্কিল আছে। আমার আজকে দেখেন ইমেল মার্কেটিং হচ্ছে সারা পৃথিবীতে 1 কোটি 2 কোটি মানুষের কাছে একটা সিঙ্গেল ক্লিকে আপনি যখন চাবেন শিডিউল করে রাখবেন, ওই সময় তাদের কাছে আপনার মেসেজটা চলে যাবে। দারুণ জিনিস, তাই না? তো এই জিনিসগুলিকে আপনি কিভাবে দেখেন? আসলে পুরাটাই হতেছে গিয়ে আপনার টেকনোলজির খেলা, এবং আপনার বুদ্ধিটা আপনি কিভাবে কাজে লাগাবেন সেটার উপর ডিপেন্ড করে। আমরা যদি জীবনে চাই যে ভালো কিছু করব, সেই ভালো কিছু করার আসলে রাস্তার অভাব নেই। ভালো কিছু বিভিন্ন জায়গা থেকে করা যায়, বিভিন্নভাবে করা যায়, এবং ভালো কিছু করতে অবশ্যই আপনার টাকা লাগবে। টু বি অনেস্ট, বর্তমান যুগে টাকা ছাড়া আপনি শুধু ইবাদত বাদে অন্য কোনো কিছু করতে পারবেন না। এক গ্লাস পানি কিনে খেতে গেলেও আপনার টাকা প্রয়োজন। সো টাকাটা আসলে যারা বলে যে টাকা প্রয়োজন না, তারা ইদার হয়তো বা মানে তাদের নলেজ কম আমি বলবো, অথবা তারা হয়তো একদম নিঃসন্দেহে নলেজ কম। আমি সেটাই বলি যে নলেজ কম, স্কিল কম, স্কিল কম, নলেজ কম। এরা একটা পর্যায়ে যায় আর কোনো কিছু পারে না, মানে ছোটখাটো শুরু করে। অনেক ব্যবসায়ীরা আমাদের কাছে, এসএমই ব্যবসায়ীরা বিশেষ করে অনেকে আসে, আবার অনেক বড় লেভেলের লোকজন আসে আমার কাছে যে ভাই কারণ ভাই আপনি তো এই জিনিসগুলি নিয়ে ঘাটাঘাটি করেন, আপনি প্রফেশনালি চার্টার্ড সেক্রেটারি, আপনি ব্যাংকিংয়ের সাথে আছেন, একটা মিড লেভেল সিনিয়র পজিশনে আছেন, আপনি পিএইচডি করতেছেন, তো ব্যবসা নিয়েই তো আপনি ঘাটাঘাটি করেন। আচ্ছা আমরা যে এই প্রবলেমগুলি হতেছে, এই প্রবলেমগুলি থেকে কীভাবে কাম আউট হবো? তো তখন আমি বলি যে ভাই আপনার যে মার্কেটিং করছেন, এই মার্কেটিং কিভাবে করছেন? কয় যে ভাই আমি তো এরকম লোক রাখছি, এরকম সে তো আমার ফেসবুক বুস্টিং করতেছে, আবার আরেকজন লোক রাখছি এরকম সে আমার ওয়েবসাইট বুস্টিং করতেছে, ল্যান্ডিং পেজ করে দিছে, আবার এরকম বিলবোর্ড করেছি, আবার এরকম আপনার টেলিভিশনে বিজ্ঞাপন দিচ্ছি। তো আমি বললাম যে ভাই আপনি কাদের কাছে মার্কেটিং করছেন, নাকি শুধুমাত্র জলের পানি টাকা ডালতেছেন? মার্কেটিংটা কার কাছে করছেন? আপনার প্রোডাক্ট কি, এই প্রোডাক্টটা কে নিবে, কার জন্য প্রয়োজন, তাকে টার্গেট করে ওই টার্গেট অডিয়েন্সের কাছে আপনি ওই প্রোডাক্টটার উপকারিতাটা তাকে বলেন। ওই প্রোডাক্টের উপকারিতাটা যদি তাকে বলেন,
তখন দেখা যাবে যে সে ওই প্রোডাক্টটা কিনতে আগ্রহী হবে। শুধু কিনতে আগ্রহী হবে না, ক্রেডিট কার্ড দিয়ে কিনতে কর্জ করে কিনে ফেলবে, কর্জ করে কিনে ফেলবে। যেমন আজকের যুগে যেমন ইয়তদের জীবনে, বিশেষ করে সেক্সুয়াল যে ইনস্ট্রুমেন্টগুলি, এরা কিন্তু দেখেন নিজের কাছে টাকা না থাকলেও পরের কাছে যদি বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা ধার নিয়ে হলো ডাটা কিনবে, এইটা করবে সেটা করবে, কত কিছু করতেছে। তার মানে তার কাছে প্রয়োজনটা মাথার ভিতরে ঢুকে গেছে যে এটা আমার প্রয়োজন, এটা যদি আছে থাকে আমার কাছে, তাহলে আমি এই জায়গাটাতে পৌঁছাইতে পারবো। সেই জন্য আমি যে কথাটা বলি, বিশেষ করে স্কিলের জায়গাটায় তাদের দারুণ ঘাটতি। সে টাকা, অনেক টাকা আছে, তার বাবার অনেক টাকা আছে, সে খুব করে বিজনেসে নেমে গেল, সে বিজনেসটা শিখলো না। কি আজীব কথাবার্তা! মানে একটা মানুষ কিভাবে সে বিজনেস করে যে বিজনেস না শিখে 10 বছর, 12 বছর, 14 বছর, 20 বছর পড়াশোনা করার পরে সে একটা চাকরির জন্য চিন্তা করে, অথচ কোনো ধূপ করে বিজনেসে কোনো নেমে কোনো কোনো ব্যবসা শিখলো না, সে সব ডুব করে বিজনেসে নামে গেল। আচ্ছা, সেই বিজনেসটা কি লাভ হবে? কখনোই লাভ হবে না, প্রফিটেবল হবে না। সেই বিজনেসটাতে সে দশ খাবে, বড় জোর অবশ্যই। টিকবেও না, হ্যাঁ, না টিকার সেই জন্য পসিবিলিটি হয়। এই বিজনেস করার জন্য আপনাকে লার্নিং নিতে হবে। এখন আপনি আমারে বলতে পারেন যে ভাই আপনি তো চাকরি করেন, তাহলে আপনি এই বিজনেসের এই জিনিসগুলি কিভাবে জানলেন? আসলে এই চাকরি থেকে কিন্তু আমার যে স্কিল বিল্ডিং চ্যাপ্টারটা, আমি যে পিএইচডি, আমি যে স্কিল বিল্ডিং, যখন স্কিল কম ছিল, আমি এক নাগারে 9 বছর প্রমোশন পাইনি। কেন? যখন আমি সিনিয়র লেভেলে চলে আসছি। কিন্তু আমি যখন জুনিয়র লেভেলে ছিলাম, আমার স্কিল ছিল সেই রকম, আমি সব কিছু পারতাম। ট্রেজারি ডিপার্টমেন্টে কাজ করছি, আমি ফাইন্যান্সে কাজ করেছি, যেখানে যাইতাম বোর্ডে কাজ করেছি, অডিটে কাজ করেছি, কমপ্লায়েন্সে কাজ করেছি, যেখানে যেতাম আমি ফাটাই দিতে পারতাম, সবাই আমাকে পছন্দ করতো। কিন্তু যখন আমার বয়স হয়েছে, আমি যখন পদ পদবি আরও বড় পাইছি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হয়েছি, তখন আমার চাকরিতে বেতনও বেড়ে গেছে, গাড়ি বাড়ি সব কিছু পেয়েছি, তারপরে কিন্তু আর আমাকে প্রমোশন দিচ্ছিল না। তখন আমার মনে হয়েছে আমার স্কিলের ঘাটতি আছে। কোথায় ঘাটতি আছে? ওই জায়গাটা ধরে ধরে আমি কাজ করেছি। যেমন ইগলের থিওরি, যেটা ইগল কত বছর পর্যন্ত বাঁচে, তারপরে সে তার যখন শরীর ভারী হয়ে যায়, তখন সে আবার বাঁচার জন্য আবার তার শরীরের যে ইয়াগুলি আছে, পশমগুলি আছে, ফিদারগুলি আছে, সে নিজে ঠোঁট দিয়ে, মানে ধারালো ঠোঁট দিয়ে একটা একটা করে সব ফেলে দেয়, এবং 3 মাস বা 6 মাসের মতো সে হাইবারনেশনে থাকে। অনেক কষ্ট করে সে নিজেকে আবার তৈরি করে, আবার সে উড়াল দিতে শিখে, আবার যখন সে উড়াল দেয়, আবার সে আরো সেই পরিমাণ বয়স 70 বছর সে বেঁচে থাকে। তো আমি চিন্তা করেছি যে আমার প্রমোশন কেন হচ্ছে না। তখনই আমি আমার স্কিলগুলিকে ডেভেলপ করতে শুরু করলাম, যে আমি যে চার্টার্ড সেক্রেটারি কোর্স কমপ্লিট করে বসে আছি, আমি যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্স কমপ্লিট করে বসে আছি, তাহলে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গেছে তার সাথে তো আমার স্কিলের দারুণ একটা গ্যাপ। তার সার্টিফিকেট আছে, আমার সার্টিফিকেট নাই, তাহলে একটা গ্যাপ না? একজনের সার্টিফিকেট আছে, এসএসসি সার্টিফিকেট আছে, আরেকজন এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছে, দুইটার মধ্যে দারুণ গ্যাপ না? তাহলে আমি তখন সার্টিফিকেট নেওয়ার জন্য উঠে পড়ে লাগলাম, এবং উঠে পড়ে লাগলাম এমনভাবে লাগলাম, এইখানে আমি আমার টিচার যিনি আছেন উত্তম কুমার দে, যিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিএফও, হেড অফ ফাইন্যান্স, তিনি আমাকে একটা কথা বলতেছিলেন যে কামাল ভাই, আপনি তো অন্যদেরকে পড়ান, কিন্তু আপনি কেন পাস করতেছেন না, কোয়ালিফাই করতেছেন না? আসলে সত্যিকার অর্থে আমার ফোকাসটা মরে গিয়েছিল, ফোকাস ছিলাম না আমি, এই সব কাজ করতেছি। মানে আমার আরেক স্যার, আমার যে পিএইচডি সুপারভাইজার স্যার, আমার মাঝে মধ্যে বলে যে কামাল আপনি কিন্তু 17 মসজিদের মুয়াজ্জিন, ইমাম হন এক মসজিদের। এই যে ফোকাসটা, প্রফেসর ডক্টর জহির রেহান স্যার আমার প্রাণপ্রিয় একজন ব্যক্তিত্ব, তাকে আমি মন থেকে রেসপেক্ট করি। এত ভালো মানুষ কিভাবে হয়, আমি খুব অবাক হয়ে যাই। যে স্যারে আমার এই কথাটা বলার পরে আমি আরও ফোকাস হই, এবং এই ফোকাস হওয়ার কারণে কিন্তু আমি মাস্টার অফ ফিলোসফিতে আমি ফার্স্ট হই, একদম সব কিছুতে আমি হাইয়েস্ট মার্কস পাই। আমি রিসার্চ মেথোডোলজিতে হাইয়েস্ট মার্কস পেয়েছি, আমার ধারে কাছে কেউ নেই। আমি ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সে হাইয়েস্ট মার্কস পেয়েছি, আমি ইয়াতে ভাইবা বোসে হাইয়েস্ট মার্কস পেয়েছি। তাহলে এই যে ফোকাসটা জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ফোকাস সরে যায়, জাইরোস্কোপের মতো, যেমন ফোকাস যদি সরে যায়, তাহলে কিন্তু 1 ডিগ্রি 2 ডিগ্রি সরে যাওয়ার কারণে প্লেনটা অ্যাক্সিডেন্ট করে। মানুষের জীবনে এই যে ফোকাসটা যদি সরে যায়, 17 মসজিদের মুয়াজ্জিনি করি, এক মসজিদের ইমামতি বাদ দিয়া, তাহলে কিন্তু আসলে আমি যে আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না, আমি যে সফলতার স্বর্ণের শিখরে যেতে চাই সেই জায়গাটাই যেতে পারবো না।
এই জন্য স্কিলের খুব প্রয়োজন। এই যে মানে অনেকে 50,000, 1 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা দিয়ে ব্যবসায় নামে, তারপরে 1 বছর পরে দেখা যায় যে আর নাই, স্কিল না থাকার কারণে, তার স্ট্র্যাটেজি না থাকার কারণে সে কিন্তু লস খেয়ে যায়। এই যে লস খাওয়ার কারণে যে সমস্যাটা হয়, সে ডিমোটিভেটেড হয়ে যায় এবং এই বার্তাটা অন্যকে দেয়, ভাই অত সহজ না বিজনেসটা, অত সহজ না চাকরিটা, অত সহজ না জীবনটা। আসলে জীবনটা সহজ, সে যদি তার জাইরোস্কোপের মধ্যে থাকে, ঠিক সে মতো যদি তার করতো, সঠিক তাহলে পথে থাকে। সহজ এখন হবে। ড্রাইভিং না শিখলে আর যদি তাকে পাজেরো গাড়ি দেওয়া হয়, লাভ হবে? লাভ হবে? ড্রাইভিং তো শিখতে হবে। তাহলে ড্রাইভিং শেখার সাথে সাথে তাকে একটা সার্টিফিকেট দিবে, বিআরটি, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, তাকে একটা লাইসেন্স দিবে। সে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে এখন সে পাক্কাপোক্তভাবে চালাতে পারবে। এখন ড্রাইভিং লাইসেন্স তো এমনিতেও কিনতেও পাওয়া যায়, তাই না? টাকা দিলেই তো ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। আর যদি আমি এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে ড্রাইভিং না শিখে রাস্তায় পাজেরো গাড়ি চালাই, তাহলে কি কাজ হবে? আমার বাবা আমারে যদি অ্যাক্সিডেন্ট হবে। আমার বাবা যদি আমারে 1000 বিঘা সম্পত্তি দিয়ে যায়, আর এই সম্পত্তি রক্ষণাবেক্ষণ যদি আমি না জানি, না স্কিল থাকে আমার, তাহলে তো এগুলি ধ্বংস হয়ে যাবে। সাঁতার না জানলে তো সাঁতার কাটা যায় না, সাঁতার কাটার জন্য সাঁতার জানতে হয়। তেমনভাবে ব্যবসা জানার জন্য ব্যবসা শিখতে হয়, ব্যবসা করার জন্য ব্যবসা শিখতে হয়। অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মানুষকে আমি বিশ্বাস করি ব্যবসা শিখতে হবে, ব্যবসা করতে হবে। কারণ কি, আপনি যদি বড় লোক হতে চান, আপনি যদি বিত্তশালী হতে চান, আপনি যদি প্রত্যেক বছর উমরা করতে চান, আপনি যদি প্রত্যেক বছর হজে যাইতে চান, আপনি যদি জাকাত দিতে চান, আপনার আশেপাশের মানুষকে যদি আলোকিত করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে? বিত্তশালী হতে হবে। এবং বিত্তশালী হওয়ার জন্য আপনাকে অবশ্যই ব্যবসা করতে হবে। চাকরি করে কিন্তু আপনি কখনোই নিজের অভাবই তো গুছে না। এই যে আমরা এত টাকা বেতন পাই, গাড়ি বাড়ি সব কিছু পাই, তারপরে দেখা যায়, দেখেন, বাচ্চার দুধ কিনে আনতে গেলে দুধ কিনে আনার টাকা নেই। হিমশিম খাওয়া লাগে। আমার বাচ্চাটাকে স্কুলে ভালো একটা স্কুলে পড়াবো, সেই স্কুলের টাকা, বেতনের টাকা নেই। তার মানে কি, চাকরি করে আপনি একটা ভালো পজিশন তৈরি করতে পারবেন না। সেই হিসেবে আমি বলবো সবাইকে এন্টারপ্রেনার হওয়ার জন্য, বিশেষ করে আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সবুর স্যারের কথা আমি বলি প্রায় সময়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সবুর স্যার, চেয়ারম্যান, উনি একক একজন ব্যক্তিত্ব। সে যে পরিমাণ এক্সপ্লোর করেছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কিছুদিন আগে আমি গিয়েছিলাম, একটা সার্টিফিকেট নিয়েছিলাম ফরেন্সিক অ্যাকাউন্টিংয়ের উপর, ফরেন্সিক অডিটের উপর। তো বাংলাদেশে হয়তো আমরা পায়োনিয়ার হব ফরেন্সিক অ্যাকাউন্টিংয়ে। তো এগুলি নিয়ে আরেকদিন গল্প করব। তো উনি এই যে এককভাবে নিজেকে এন্টারপ্রেনার হিসেবে যেভাবে নিজস্ব উচ্চতায় নিয়ে গেছেন, তো আমাদের এই সমাজে এখন যারা এসএসসি, এইচএসসি বা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট, বা যারা ব্যবসায় সফল হতে পারছেন না, কেন সফল হতে পারছেন না, এদের বিষয়ে আপনি কিভাবে চিন্তা করবেন, একটু বলবেন? আসলে ব্যবসায় সফল হতে আপনি যে পয়েন্টগুলো বললেন, যে স্কিলসটা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি স্কিলস ছাড়া কোনো ব্যবসায় নামে, আমি মনে করি যে তার প্রথমত ওই ব্যবসাটা টিকবে না, এবং না টিকার কারণে সে ডিমোটিভেটেড হয়ে যাবে, এবং ডিমোটিভেটেড হওয়ার কারণে তার সেখানে আগ্রহটাই চলে যাবে, এবং তার দ্বারা সবচেয়ে বড় যে ক্ষতিটা হবে সেটা হতেছে তার এই ডিমোটিভেশনটা সে স্প্রেড করে দিবে আরও 10 জনের মাঝখানে, যেখানে দেখা যেত যে ওই 10 জনের মধ্যে 9 জন হয়তো বা ব্যবসার লাইনে গেলে অ্যাডভান্স করতে পারতো। সো এই সমস্যাটা যাতে না হয়, এই কারণে সবার আগে উচিত স্কিলস অর্জন করা। এবং আমি পার্সোনালি সাজেস্ট করব যে বড় ব্যবসায় না গিয়ে ছোট ব্যবসা করুন। কারণ ব্যবসাটা আসলে ফ্যাক্ট না, আপনি করতে পারতেছেন কি পারতেছেন না, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আপনি যদি 1 টাকা কামান, সে 1 টাকা মানুষের কাছে বলতে পারবেন যে 1 টাকা আমি অর্জন করছি। আর যদি 10 টাকা ইনভেস্ট করে 1 টাকাও আপনার কাছে না ওঠে, তখন তো আপনি ফেইল্ড। তো ফেইল হওয়ার থেকে আপনার ছোট করে যদি আপনি সাকসেস হন, সেই সাকসেসটা আপনার কাছে বেশি মূল্য। এইটাই স্কিলের সাথে সাথে শুরু করতে হবে। মানে আমি বসে থাকবো, স্কিল অর্জন করব, তারপরে শুরু করব, এটা না। আমাদের দেশে একটা ভুল কনসেপ্ট আছে যে স্কিল অর্জন করার পরে তারপরে শুরু করব, মাস্টার ডিগ্রি পাস করার পরে তারপরে শুরু করব। না, বিষয়টা এরকম না। বিষয়টা এরকম হওয়া উচিত, যেমন ইউরোপিয়ান ওয়ার্ল্ডে বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বাচ্চারা কিন্তু স্কুলে থাকতেই ইনকাম শুরু করে দেয়, তাদের স্কিল অর্জন হয়। আমরা দেখেছি যে হিলারি ক্লিন্টনের মতো ফার্স্ট লেডি আমেরিকার, সে আবার ইলেকশনও করেছে পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য। যাই হোক, অনেকে বলে যে সে প্রেসিডেন্ট হয়েছিল কিন্তু ট্রাম্পের চতুরতা তাকে পিছিয়ে দিয়েছে। তো সেও কিন্তু স্কুলে থাকতে, ক্লাস 6-এ থাকতে সে ইনকাম করা শুরু করেছে। কিন্তু আমাদের দেশে কেন এই জিনিসটা তৈরি হচ্ছে না? আমাদের দেশের প্রেক্ষাপট বলতে গেলে
একটা জিনিস আসলে বলা লাগে, এটা অনেকে অনেক জায়গায় আনে না, সেটা হচ্ছে গিয়ে আমাদের আসলে কর্মের চাইতে আপনার ওয়ার্কফোর্স বেশি হয়ে গেছে। আপনি যখন 1 লিটার বোতলে 10 লিটার পানি আটাইতে যাবেন তখন কিন্তু আপনার একটা সমস্যা ফেস করতে হবে। এখন আমি মনে করি আমাদের মানে ওয়ার্ক ফিল্ডের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে দাঁড়াইছে যে আপনার প্রত্যেক বছর লাখ লাখ গ্র্যাজুয়েট বের হইতেছে, কিন্তু তাদেরকে যে আমরা জব দিব এই জায়গাটাই আমরা কাজ করা উচিত আমি মনে করি নাকি, যে ওয়ার্কফোর্স বেড়ে যাচ্ছে কিন্তু কর্মসংস্থান হচ্ছে না। হচ্ছে না। এই যে কর্মসংস্থান হচ্ছে না, ওয়ার্কফোর্স বেড়ে যাচ্ছে, গ্রাজুয়েট বেড়ে যাচ্ছে, এই গ্রাজুয়েট দিয়ে আমি কি করবো আসলে? এই গ্রাজুয়েটের তো কোনো প্রয়োজন নেই, বরঞ্চ যে ছেলেটা আজকের যে যুগ, আজকে আমার হাতের কাছে সকল স্কিল আছে, আমি পুরো পৃথিবীর যে স্কিলটা আমার পছন্দ, যেটা আমার ভালোবাসা, যেই জায়গাটাতে আমি ভালোবাসি, আমরা এই জায়গাটা ধরে ধরে যদি মাস্টারি অর্জন করি, তাহলে আমি তো ছোটবেলা থেকেই, আমার তো এখনো মনে পড়ে যে আমি যখন ক্লাস 5-এ বা 6-এ পড়ি, তখনই আমার সুনাম চতুর্দিকে ছড়ায় গিয়েছিল যে কামালের কাছে যাও, অঙ্ক যদি সমস্যা হয় কামালের কাছে যাও। তো আশেপাশে সব মানুষ আমার কাছে আসতো অঙ্ক করার জন্য, যে কোনো সমস্যা হয়েছে কামালের কাছে যায় অঙ্ক করে আসো। আমার ক্লাসের ফার্স্ট বয়, যে এখন নিউতে চাকরি করে জার্মানিতে, যে ইলেকট্রিক ভেহিকেল বানাচ্ছে, সে ইলেকট্রিক ভেহিকেল, কোন ড্রাইভারলেস ভেহিকেল, সেও আমার কাছে বলতো যে তুই তো অঙ্কে খুব ভালো। তো এই যে সুনামটা কিন্তু ছড়ায় পড়ে তখন থেকেই, ছোটবেলা থেকেই, যে আমি যেটা ভালোবাসি, আমি যেটা পছন্দ করি, আমি সেটাই করব, সেটাতেই আমি সফলতা শীর্ষে যাব। তো এই জায়গাটাতে আমাদের মানে কাজ কিভাবে করলে ভালো হয়, বা আপনি কিভাবে দেখছেন যে এই জায়গাটাতে কাজ করা হচ্ছে না? এই জায়গাটাতে আসলে আমাদের সবচেয়ে যারা তাগিদ দেয় তারা হচ্ছে কি আমাদের প্যারেন্টসদের উচিত তাদের সন্তানদেরকে এমন একটা রাস্তা করে দেওয়া যাতে তারা পড়াশোনা এবং তাদের হবি একসাথে যাতে দুইটাকে মিক্স করতে পারে। কারণ হবি জিনিসটা হইতেছে মানুষের মনের একান্ত ইচ্ছা। সো অনেকের আছে গার্ডেনিং পছন্দ, সো প্যারেন্টসের উচিত যে যারা গার্ডেনিং করে তাদেরকে আরও বিভিন্ন ধরনের প্ল্যান্টস সামনে এনে দেয়া, ফুল গাছ বা বিভিন্ন ধরনের গাছ রিলেটেড যত কিছু আছে তাদের কাছে নিয়ে আসা। এতে করে হবে কি তাদের স্কিলস ডেভেলপ হবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তাদের যে প্র্যাকটিস সেটাও তারা একসাথে চালায় যেতে পারবে। তো জাপানে আমাদের এরকম একটা জিনিস হয়, সেটা হচ্ছে কি আপনার স্কুলে বাচ্চাদেরকে দেখবেন যে তাদেরকে পড়ালেখার আগে যে জিনিসটা শেখায় সেটা হইতেছে কাজ করা শেখায়। তারা জাপানের প্রত্যেকটা বাচ্চা কিন্তু স্কুল শেষ করে তাদের ক্লাসরুম গুছায় এরপর স্কুল থেকে বের হয়, যেটা আপনি বিশ্বের অন্যান্য দেশে দেখবেন না। সো তাদের এই যে স্পেসিফিক স্কিলসটা, এবং এটার জন্য কিন্তু তারা পুরো বিশ্বে গর্বিত। তারা সবাই কিন্তু তাদেরকে এটার জন্য খুব বাবা দেয়, এবং এটা বাবা দেওয়ার মতো একটা বিষয় যে তারা নিজেদেরকে খুব সুন্দর করে গুছিয়ে রাখে। এই যে বিষয়টা, এটা আসলে যদি মানে ফ্যামিলি থেকে এবং কোর রুট থেকে যদি জিনিসটা না আসে, তাহলে আসলে এটা করে ওঠানোটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে পড়বে। এবং আমার হিসাবে প্রত্যেকটা ফ্যামিলি আসলে এই ধরনের একটা স্টেপ নেওয়া উচিত। ট্রু ট্রু। তাহলে স্কিল বিল্ডার্স একাডেমিতে আমরা যে কাজটা করতেছি, বিল্ড ইউর স্কিলস, এই যে স্কিলটা প্রত্যেকটা মানুষের দেখেন স্কিল দরকার, তাই না? এই যে প্রত্যেকটা মানুষের স্কিল দরকার, এই জিনিসটা, এই সচেতনতাটা আসলে তৈরি করা দরকার। আমরা যে একটা নন প্রফিট অর্গানাইজেশন স্কিল বিল্ডার্স একাডেমি, এই নন প্রফিট অর্গানাইজেশনটা এই একটা আন্দোলনের নামছে, যে এই পৃথিবীর বা এই বাংলাদেশের বা এই বাসাবোতে যে আমরা যে শুরু করেছি, এখানে সবাই যাতে অন্তত স্কিলের দিকে সচেতন হয়। লক্ষ্য একটাই মোদের, যে সবাই আমরা দক্ষ হব। এই স্কিল বিল্ডার্স একাডেমি নিয়ে আপনি কিছু বলেন। আর এর আগে আমি শেষ করতে চাই যে আজকে আমাদের সাথে নাকিব, নর্থ সাউথ ইউনিভার্সিটির এমএসসি স্টুডেন্ট, ট্রিপল ইঞ্জিনিয়ার, সে আজকে আমাদের এই পডকাস্টে ছিল, আড্ডায় ছিল, এবং একটা মানে জাস্ট আড্ডার মতোই আড্ডা, এখানে কোনো প্রিপারেশন নেওয়া হয় নাই, কিছুই হয় নাই। সে আমাদের সাথে আজকে এতক্ষণ এত সুন্দরভাবে স্কিল নিয়ে বা এই সমাজের সমস্যাগুলো নিয়ে আলোচনা করলো। আমরা অত্যন্ত খুশি, আনন্দিত। আপনারা যারা আছেন, আপনারা আমাদের যারা পডকাস্ট শুনবেন, যারা দেখবেন, যারা আসবেন, সবার কাছে আমি বলবো যে স্কিল একটা কন্টিনিউয়াস বিষয়, এটা কোনো একদিনের বিষয় না, এটা কন্টিনিউয়াস বিষয়, এবং এটা কন্টিনিউয়াস চর্চার বিষয়, অনুশীলনের বিষয়। অনেকে বলে যে আমরা এখানে এসে ট্রেনিং করেছি,
বা এই স্যারের কাছে ট্রেনিং করেছি, এই ইউনিভার্সিটিতে পড়েছি, কিন্তু কোনো তো লাভ হলো না। আসলে বিষয়টা কিন্তু ওই ইউনিভার্সিটির দোষও না, ওই ট্রেনিং সেন্টারের দোষ না, ওই যে মেন্টর আছে তারও দোষ না। দোষটা হলো আমি নিজে আমাকে কতটুকু স্কিলের জন্য যোগ্য তৈরি করতে পেরেছি। আমি যদি নিজেকে তৈরি করতে পারি তখন আমি যা চাই তাই পাবো। যত গ্র্যাজুয়েটই হন আপনি, আর যত মাস্টার ডিগ্রি হন, যত পিএইচডি হন, যদি আপনার স্কিল না থাকে, মাস্টারি না থাকে, তাহলে কিন্তু আশেপাশের লোক আপনাকে থুতু দিবে। আশেপাশের লোক যখন আপনাকে থুতু দিবে, আপনার আমার কারোরই কোনো ভালো লাগবে না। সবারই ভালো লাগবে যখন যে আমি সমাজের জন্য একটা সলিউশন কি বের করেছি, আমি পরিবারের জন্য কি একটা সলিউশন বের করেছি। আমরা এই আন্দোলনটাই করছি যে আমার ছোট মেয়ে আমার সাথে, যখন আমার বড় মেয়ে বেসিক্যালি সে এখন ক্লাস 9-এ পড়ে, কিন্তু যখন সে খুব ছোট ছিল, 5-6 বছর বয়স ছিল, আমার সাথে সে ফজরের নামাজের সময় মসজিদে আসতো, আবার জুম্মার নামাজের সময় মসজিদে আসতো। তো জুম্মার নামাজের সময় মসজিদের সামনে প্রচুর ভিখারি, সবার হাত পাততো। তো এই ভিখারিরা যখন হাত পাতে, সে আমাকে বলতো, বাবা ওরা পড়াশোনা করে না? আমি বললাম যে না, ওরা তো পড়াশোনা করতে পারে না, তো ওদের তো টাকা পয়সা নাই। বলে যে ওদের টাকা পয়সা নাই, তাহলে আমরা একটা স্কুল করব, ফ্রি স্কুল, বেগার্স ফ্রি স্কুল। তো আমি অবাক হয়ে যেতাম যে আমি যেরকম ভাবে চিন্তা করি যে হ্যাঁ, আমি আন্ডার প্রিভিলেজদের জন্য কিছু কাজ করি, আমি কাজ করি, আন্ডার প্রিভিলেজদের জন্য কাজ করি, এই চিন্তাটা তার মধ্যে কিভাবে চলে আসলো? আল্লাহর অশেষ মেহেরবানি। আমি 2007 সাল থেকে এরকম আন্ডার প্রিভিলেজদের জন্য কিছু কাজ করি, 10 টাকা দিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট করে দেই, তারপরে ওখানে 500 টাকা পাঠাই মাসে। তো দেখা যাচ্ছে ওই ছেলে মেয়েগুলি আস্তে 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 অনেক উপরে উঠে যাচ্ছে, কলেজে পড়ে, কেউ ইউনিভার্সিটিতেও পড়ে। আমার বন্ধু বান্ধব অনেকেই এইভাবে সহযোগিতা করে। তো এই জিনিসটা তার মাথায় কীভাবে ঢুকলো? তো আমি মাঝে মাঝে তারা এখন স্মরণ করাই দিই, তোমার কি সেই কথাগুলি মনে পড়ে? সে বলে যে হ্যাঁ বাবা, মনে পড়ে, ইনশাল্লাহ আমি ভবিষ্যতে এই কাজটা করব, যদি আল্লাহ কখনো আমাকে তৌফিক দেয়। আমি বললাম যে অবশ্যই আল্লাহ তোমাকে তৌফিক দিবে, তুমি ওই রকম ভাবে পজিটিভ মেন্টালিটি নিয়ে আগাও। কখনো কোনো সময় তুমি মাথার মধ্যে নেগেটিভিটি আশ্রয় দিবে না, নেগেটিভিটি প্রশ্রয় দিবে না। নেগেটিভিটি শয়তান ছড়ায়, শয়তানের কাজ হলো শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়। আরে তুই পারবি না, তোরে দিয়ে হবে না, আরে কত কিছু মানুষ বলে, এগুলি নিয়ে কিছু বলিস না, ধোঁকা দেয় মানুষ। শয়তান মানুষকে আসলে ধোঁকা দেয়, কিন্তু মানুষের মধ্যে যে অসীম সম্ভাবনা আছে, মানুষের যে অসীম শক্তি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই জন্যই আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন পৃথিবীতে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত করে শুধু পাঠায় নাই, আল্লাহর যে গুণাবলী, আল্লাহর যে অ্যাট্রিবিউটস, আল্লাহর যে জাস্টিস ক্যাপাসিটি, এবিলিটি, এইগুলি মানুষকে মানুষের মধ্যে এই জন্য দিয়েছে, মানুষকে আল্লাহর খলিফা করে পৃথিবীতে পাঠানো হয়েছে, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। তাহলে আল্লাহর প্রতিনিধিত্ব কে করবে? আল্লাহ। এই জন্যই তো তাকে সেই কোয়ালিটিসগুলি, অ্যাট্রিবিউটসগুলি, স্কিলসগুলি দিয়ে তাকে পাঠানো হয়েছে। কিন্তু পৃথিবীতে আসার পরে সে শয়তানের ধোঁকায় পড়ে, সে তার স্কিলগুলি প্র্যাকটিস করে না, ডিসিপ্লিনের মধ্যে থাকে না, শিডিউল করে না, মোটিভেশন হয় না, ডিমোটিভেটেড হয়ে যায়, হতাশ হয়ে যায়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। অথচ এই ফ্রাস্ট্রেশন শব্দটা কোনোভাবে কোনো মানুষের পক্ষে, মানুষের মধ্যে থাকার কথা না। মানুষের মধ্যে থাকার কথা পজিটিভিটি, মানুষের মধ্যে থাকার কথা আরে আমার আশেপাশে আমার ছোট্ট মেয়েটা যেভাবে চিন্তা করেছে, আরে মসজিদের সামনে এত ভিক্ষুক কেন থাকবে? একটা মানুষের কোনো কারণে সমস্যা হতে পারে, যে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো কারণে পথ হারায় গেছে, কিন্তু রেগুলার মসজিদে কেন ভিক্ষুক থাকবে? তাহলে আমরা যে সোসাইটিতে বসবাস করছি, এইটা কেমন সোসাইটি? যে সোসাইটিতে মানুষ হাত পাততে মানুষের কাছে, তার ঘরে গিয়ে তার টাকাটা পৌঁছায় দেওয়া দরকার। কারণ বিত্তশালী তো অভাব নাই, এই শহরে বিত্তশালী অভাব নাই, টাকা পয়সা মানুষের অভাব নাই, কিন্তু সে ঠিকভাবে জাকাত দিচ্ছে না। এই যে আমরা নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে স্কিল বিল্ডার্স একাডেমি এই আন্দোলনটাই করছি যে মানুষের স্কিল দরকার। আপনি 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা ভিখারি দেওয়ার দরকার নাই, বরঞ্চ ওই 1000 টাকা দিয়ে তাকে 1 মাসে একটা স্কিল শিখাই দেন, তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখাই দেন, তাকে কম্পিউটার শিখাই দেন, তাকে MS ওয়ার্ড শিখাই দেন, MS এক্সেল শিখাই দেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শিখাই দেন। তাকে যে জিনিসটা শিখে সে নিজে ইনকাম করতে পারবে, তাকে ফেসবুক বুস্টিং শিখাই দেন, তাকে ডিজিটাল মার্কেটিং শিখাই দেন। সে ফেসবুক ভালোবাসে, ওকে ফেসবুকেই তাকে ট্রেনিং দিয়ে দেন, তাকে একটা পেজ খুলে দেন, তাকে স্কিল বিল্ডিং শিখাই দেন। তাহলে হবে কি, তার মধ্যে পরিবর্তন চলে আসবে। তার ডিজিটাল মার্কেটিং, আজকে ডিজিটাল মার্কেটিং দেখেন আমাদের এখানে শত শত লোক হাজার সিভি জমা দিয়ে যায়, সিভি জমা দেওয়া যায়, সিভির মধ্যে এটা লেখা থাকে, ওইটা লেখা থাকে, ওইটা লেখা থাকে, এটা জানে, ওইটা জানে, এটা করছে, সেটা করছে, ট্রেনিং করছে, এই করছে, সেই করছে। ভাই কাজে বসায় দেওয়ার পরে বিশ্বাস করেন
কাজে বসাই দেওয়ার পরে বলে কি, স্যার এটা তো আমি হুদা হুদাই লিখছি, আসলে এটা তো আমি জানি না, বা স্যার এটা তো আমি 6 মাস আগে ট্রেনিং করছিলাম বা 1 বছর আগে ট্রেনিং করছিলাম। ভাই বিশ্বাস করেন, স্কিল বিল্ডার্স একাডেমি নিয়ে কাজ করতে গিয়ে আমি দেখছি যে শতভাগ না 99.99% লোকের মধ্যে স্কিলের দারুণ ঘাটতি, দারুণ ঘাটতি। সে সে যেটা ভালোবাসে সেটাও করে না, সে যেটা না ভালোবাসে সেটাও করে না, খালি রেজুমের মধ্যে লিখে রাখে। এই জন্য আমরা স্লোগানটা দিয়েছি, বিল্ড ইউর স্কিলস নট ইউর রেজুমে। রেজুমে দিয়ে কিছু হবে না। আমার বন্ধু পলাশ, কাজী খালেদ আল জাহিদ নিউতে যে চাকরি করে, ইলেকট্রিক ভেহিকেল বানায়, ড্রাইভারলেস ভেহিকেল, সে বলে যে আমাদের বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার নিতে চায় না কেন, সে কোনো একটা সফটওয়্যার কাজ করতে পারে না। তো তারা বলে যে ভাই তোমার এই বিএসসি ইঞ্জিনিয়ার এমএসসি ইঞ্জিনিয়ার দিয়ে আমার কোনো লাভ নাই, তুমি স্পেসিফিক ওই কাজটা করতে পারো কিনা, ওই সফটওয়্যারটা করতে পারো কিনা, ওই সেন্সরটাতে কাজ করতে পারো কিনা, এইগুলি বলো এইসব। তো আজকে আমরা নাকিবের সাথে এরকম চমৎকার একটা আড্ডা করেছি স্কিল বিল্ডার্স একাডেমির স্টুডিওতে, এবং একটা জাস্ট মানে আনঅফিসিয়াল, একদম আনঅফিসিয়াল, একদম মানে হজবরল। তারপরে আমার মনে হয় আপনারা অনেক অনেক বেশি উপকৃত হবেন এই এই ভিডিওটা থেকে। আশা করি আপনারা উপকৃত হবেন। আর যদি কোনো কারণে দরকার হয় আপনাদের এই স্কিল বিল্ডার্স একাডেমির স্টুডিওতে যে কোনো বিষয়ে, রেকর্ডিংয়ের বিষয়ে, আপনারা এখানে আসতে পারেন। আমাদের এখানে সবচেয়ে সাশ্রয়ীভাবে আমরা আপনাদের সাথে এই কাজগুলি করে যাব। পাশাপাশি আপনার যদি কোনো স্কিলের প্রয়োজন হয় আমাকে নক দিতে পারেন। ব্যক্তিগতভাবে আমার ফোন নাম্বার এখানে শেয়ার করে রাখছি 01755645459। আর আমার এখানে যে স্কিল বিল্ডার্স একাডেমির যে নাম্বার সেটা হলো 01713481023। আমি আশা করবো নাকিবও আপনাদের সাথে সে নাম্বারটা শেয়ার করে রাখবেন। যেহেতু নাকিব একজন স্কিল পিপল, তার স্কিলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে এখানেই শেষ করব। নাকিব, আপনি আমাদের স্কিল বিল্ডার্স একাডেমির জন্য কিছু বলেন, আর স্কিল বিল্ডার্স একাডেমি থেকে যারা উপকৃত হতে চায় তাদের জন্য কিছু বলবেন। ধন্যবাদ। স্কিল বিল্ডার একাডেমির জন্য আমি একটা জিনিসই বলবো, আমার থেকে বহু শুভকামনা রইল, কারণ এই উদ্যোগটা আজ পর্যন্ত আমার দেখার মতো অন্য কেউ নেয় নেই। আপনি সুন্দর একটা চমৎকার কথা বলছেন, বিল্ড ইয়োর স্কিলস নট ইয়োর সিভি। এই জিনিসটার কারণে অনেকে আসলে অনেক জায়গা থেকে আটকে পড়ে। সো আমরা চাবো এবং চেষ্টা করব যাতে কেউ কখনো তাদের জীবনে আটকে না থাকে এবং তাদের জীবন যাতে সুন্দর হয়, সফলভাবে তারা যাতে জীবনে আগে যেতে পারে। এবং যদি কোনো ধরনের কোনো প্রয়োজন হয়, সবাই দয়া করে স্কিল বিল্ডার্স একাডেমিতে যোগাযোগ করবেন এবং আপনারা সবাই এখানে আমন্ত্রিত। ধন্যবাদ। ধন্যবাদ নাকিব, অত্যন্ত